স্যার এগুলো কি স্যার রেফারেন্স কোন বই স্যার? রেফারেন্স কোন বই? আমাদের কোনো রেফারেন্স কোনো বই নাই। কিসের রেফারেন্স বই? আপনি নতুন নতুন করে কোশ্চেন করলে হবে? এগুলো তো আমরা অনেক আগের ক্লাসেই আমরা আলোচনা করছি। করছিলাম স্যার, হ্যাঁ ক্লাস ঠিক আছে, আপনার ক্লাস কন্টিনিউশন রাখতে হবে। আমাদের কোনো রেফারেন্স বুক নাই, আমাদের যে এইগুলোই রেফারেন্স। আর একটাই রেফারেন্স বুক, সেটা হচ্ছে সিনিয়র টেক্সট বুক, যেটা ইনস্টিটিউট আমাদেরকে রেফারেন্স বুক দিচ্ছে, সেটাই রেফারেন্স। যেটা ইনস্টিটিউট দিচ্ছে সেটা আমরা মানতেই হবে, আর আদার্স কোনো আমাদের কোনো রেফারেন্স বুক নাই। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি স্যার, জি। So my dear friends, good evening to everyone. First of all, we want to discuss our previous class. As usually which are done by us. So I want to know from you about previous class topic, like full chartership, full proprietorship, partnership, corporation, characteristics of those. So one by one we can go forward. Please told me anyone about the sole proprietorship. What do you mean by sole proprietorship and its characteristics? Please discuss in elaborately. Sole proprietorship. আপনাদের কেউ একজন sole proprietorship সম্পর্কে বলেন। Business owned and operated by one person, which is not registered as a corporation or limited liability company. Okay, thank you. তারপর others, আরো বলেন। No legal distinctions between individual and business owner. Okay. All profit Okay. Thank you. আপনার নেটওয়ার্ক কি সমস্যা? আরেকজন বলেন। sole proprietorship সম্পর্কে একটু বলেন, 2-4 লাইন বলেন। Anyone can say it? বলেন, কেউ একজন বলেন। আনমিউট করে নেন, যিনি বলেন উনি আনমিউট করে নেন। Sole proprietorship is a business that is owned by an individual. Okay. প্রথম কন্ডিশন হচ্ছে owned by individual. তারপর আর কি বলতে পারি বলেন? Which is not registered as a corporation or a limited liability company. Yes sir. হ্যাঁ, তারপরে কারণ ইন্ডিভিজুয়ালি এখন আপনার কি হয়, কোম্পানি হয়, তাহলে এটা কোম্পানি হওয়া যাবে না, সেরকম বিজনেস ওন। In a sole proprietorship, there is no legal distinction between the individual and the business owner. হ্যাঁ, দুইটাই একই সত্তা, আলাদা কোনো সত্তা না। তারপর আর বলেন, সত্তা হলে আলাদা সত্তা, এবং সেই সাথে ওই দায় দেনার জন্য তার নিজস্ব own responsible business debt, liability, losses, even is entitled all profit. সকল প্রফিটের entitled সেই নিজেই। It is called sole proprietorship. Okay, thank you. Then আমরা বলবো যে পার্টনারশিপ সম্পর্কে একজন বলেন। পার্টনারশিপ স্যার, এ পার্টনারশিপ ইজ এ ফর্মাল এগ্রিমেন্ট বাই টু অর মোর পার্টিস। এখানকার মূল থিওরিটা হচ্ছে দুইজন বা তার বেশি পার্টি থাকবে টু ম্যানেজ এন্ড অপারেট এ বিজনেস এন্ড শেয়ার ইটস প্রফিট। একটা ব্যবসা পরিচালনা দুইজন বা তার বেশি পার্টি থাকবে, তারা ব্যবসা পরিচালনা করবে এবং তাদের মধ্যে ব্যবসার প্রফিট কে ভাগ করে নেবে এবং কার্যক্রম পরিচালনা করবে। সেটা হচ্ছে পার্টনারশিপ বিজনেসের মূল ফোকাস স্যার। ওকে, থ্যাংক ইউ। তারপর আর কি বলেন? আরো আছে পার্টনারশিপ সম্পর্কে অনেক কথা বলছি আমরা।
স্যার পার্টনারশিপ স্যার মৌখিক ওরাল অথবা রিটেন হতে পারে and অবশ্যই এই আইন দ্বারা বিধিবদ্ধ হবে স্যার। ওকে, কি আইন দ্বারা বিধিবদ্ধ হবে? পার্টনারশিপ আলাদা অ্যাক্ট আছে তাই না? পার্টনারশিপ অ্যাক্ট। জি স্যার 1932 পার্টনারশিপ অ্যাক্ট। পার্টনারশিপ অ্যাক্ট দ্বারা এটা বিধিবদ্ধ থাকে। ঠিক আছে, তারপর আরো বলেন পার্টনারশিপের কি থাকে না? সেপারেট লিগ্যাল এন্টিটি, থাকে না। কোম্পানির কর্পোরেশনের মতো কোম্পানির মতো সেপারেট লিগ্যাল এন্টিটি নাই। ঠিক আছে, তাদের যে লিগ্যাল একটা ফ্রেম দেয় সেটা কিসের মাধ্যমে? ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স অথরিটির মাধ্যমে তারা একটা লিগ্যাল এন্টিটি পায়। ঠিক আছে, কিন্তু তারা সেপারেট ওন এন্টিটি তাদের নেই, অ্যাজ লাইক এ কোম্পানি। ক্লিয়ার? আরো বলেন পার্টনারশিপ অ্যারেঞ্জমেন্টটা কি হতে পারে? বিভিন্ন প্রকার হতে পারে। তাদের শেয়ার লাইবিলিটি, প্রফিট কি হবে না হবে, তাদের লিমিটেড লাইবিলিটি নাকি তাদের ইকুয়াল লাইবিলিটি অর দ্য আনলিমিটেড লাইবিলিটি এটসেট্রা। ঠিক আছে, এর উপর ভিত্তি করে পার্টনারশিপ বিজনেস হচ্ছে ফর্ম হচ্ছে দুই প্রকার আমরা বলছি, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ, হ্যাঁ, তারপর হচ্ছে জেনারেল পার্টনারশিপ। লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ আর হচ্ছে জেনারেল পার্টনারশিপ। এর আগে বলা হচ্ছে একটা কথা হচ্ছে, তারপর সাইলেন্ট পার্টনার। আবার আরেকটা কথা বলছি আমরা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে, তাদের যে পার্টনাররা প্রতিজন প্রত্যেকে কি হিসাবে কাজ করে? ওয়ান পার্টনার উইল বি এজেন্ট অল দ্য রিমেনিং পার্টনার। প্রতি পার্টনার অন্য যত সব পার্টনার আছে সকল রিপ্রেজেন্টেটিভ। সিমিলার ওয়েতে অল পার্টনার্স আর মিউচুয়াল এজেন্ট। অল, অর্থাৎ দিস ইজ কল্ড মিউচুয়াল এজেন্ট। মিউচুয়ালি একজন আরেকজনের মিউচুয়াল এজেন্ট। সো পার্টনারশিপ বিজনেস অল পার্টনার্স আর কল্ড মিউচুয়াল এজেন্ট। আর মানে হচ্ছে স্যার একজন আরেকজনের কাজের জন্য দায়বদ্ধতা থাকবে, লাইবল হবে। পার্টনারের কোনো ইন্ডিভিজুয়াল অ্যাক্টের জন্য অন্যজন উইল বি অ্যানাদার উইল বি লাইবল। তখন বললে হবে না যে সে এই কাজ করছে এটা আমরা গ্রহণ করব না, সে তার এই যে বিজনেস পারপাসে সে যে কাজ করবে সে কাজ আপনার গ্রহণ করতেই হবে। তাহলে আমরা জেনারেল পার্টনার লিমিটেড পার্টনারের কাছে কি পার্থক্য বলছিলাম? জেনারেল পার্টনারশিপ, লিমিটেড পার্টনারশিপ। জেনারেল পার্টনারশিপের ক্ষেত্রে সকল পার্টনার ব্যবসায় অপারেট করবে এবং সকলের দায় আনলিমিটেড হবে। আর লিমিটেড পার্সোনালি লাইবল হবে। হ্যাঁ। আর লিমিটেড পার্টনারশিপের ক্ষেত্রে তাদের পার্টনার কেউ তাদের অনুযায়ী দায়বদ্ধ হবে। হ্যাঁ, রাইট। লিমিটেড পার্টনারশিপের ক্ষেত্রে হচ্ছে আপনার ক্যাপিটাল অনুযায়ী ইনভেস্টমেন্ট অনুযায়ী, হ্যাঁ, আমরা ক্যাপিটাল বলতে পারি অথবা ইনভেস্টমেন্ট বলতে পারি। এখানে তার যে ইনভেস্টমেন্ট সেটা অনুযায়ী সে লাইবল হবে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট আমরা বলছিলাম সাইলেন্ট পার্টনার। সাইলেন্ট পার্টনার বলতে কি বুঝি আমরা? যে পার্টনাররা তাদের ব্যবসাতে শুধু মূলধন বিনিয়োগ করবে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করবে না, তারা হচ্ছে সাইলেন্ট পার্টনার। আর কি করবে? মূলধন বিনিয়োগ করবে, পরিচালনা অংশগ্রহণ করবে না। আর কি করবে তাহলে? কেন মূলধন বিনিয়োগ করবে? প্রফিটে অংশগ্রহণ করবে। মানে প্রফিটে অংশগ্রহণ করবে। ঠিক আছে, শুধু এখান থেকে কি করবে? তারা প্রফিটে শেয়ারসে প্রফিট করবে। তাদেরকে বলা লাইবিলিটি থাকবে তার, হ্যাঁ, ইনভেস্টমেন্ট অনুযায়ী। এই হচ্ছে সাইলেন্ট পার্টনার, হচ্ছে যারা প্রফিট লসে শেয়ারও থাকবে কিন্তু তারা ম্যানেজমেন্টে থাকবে না। দিস ইজ কল্ড সাইলেন্ট। ওকে, এবং সাইলেন্ট পার্টনার গুলো কোন পার্টনারশিপ ক্ষেত্রে হতে পারে? একটু আগে আমরা যেটা পার্টনারশিপ দুটো বলছিলাম, একটা জেনারেল পার্টনারশিপ আর একটা হচ্ছে লিমিটেড পার্টনারশিপ। কোন ক্ষেত্রে সাইলেন্ট পার্টনার থাকতে পারে? নরমালি সাইলেন্ট পার্টনার অথবা হচ্ছে স্লিপিং পার্টনাররা লিমিটেড পার্টনারশিপ তারা ইনভেস্ট করে। দেন বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টনারশিপ। পার্টনারশিপের কি কি বৈশিষ্ট্য? একদিন বলেন পার্টনারশিপের কি কি বৈশিষ্ট্য? স্যার ট্যাক্স ল অনুযায়ী পার্টনারশিপটা আলাদা একটা এন্টিটি হিসেবে বিবেচিত হয়। হ্যাঁ,
এবং একটা পার্টনারশিপে যদি জেনারেল পার্টনারশিপ হয় সেটাতে তাদের আনলিমিটেড দায়বদ্ধতা থাকবে স্যার। আমরা যখন ক্যারেক্টারিস্টিক বলতেছি আমরা জেনারেল পার্টনারশিপের কথা বলতেছি, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন, যে কোনো সময় যখন কোনো কিছু ক্যারেক্টারিস্টিক বা কোনো কিছু আপনার জানতে চাবে এটার বৈশিষ্ট্যটা কি, তখন আমরা সাধারণত যদি আমি উল্লেখ করে না দিই তাহলে আমরা বলবো যে জেনারেল পার্টনারশিপের কথা, ঠিক আছে? হ্যাঁ বলেন। Sir. The major disadvantages of partnership is the unlimited liability of partners for debts and liabilities of the firm. তাদের বিরুদ্ধে মানে আনলিমিটেড লাইবিলিটি থাকবে। তারপর ওই ব্যবসা পরিচালনাতে স্যার সবাই অংশগ্রহণ করতে পারে অথবা সবার পক্ষ থেকে একজনও অংশগ্রহণ করতে পারে তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। প্রতিটা পার্টনার একজনের অ্যাক্টিভিটিস জন্য দায়বদ্ধ থাকে, যাকে এজেন্ট বলা যায়। মানে একজন পার্টনার আরেকজন পার্টনারের এজেন্ট হিসেবে কাজ করে। একজন পার্টনার আরেকজন পার্টনার না, একজন পার্টনার অন্য যত পার্টনার থাকে সকলের এজেন্ট, রিমেইনিং পার্টনার, ঠিক আছে? টার্মস ইউজ করবে রিমেইনিং পার্টনার। আর পার্টনারশিপ কয়জনের তা তো আমি জানি না, পার্টনারশিপ 50 জন হতে পারে, আপ টু 50। তাহলে আমরা বলবো এটা হচ্ছে রিমেইনিং পার্টনার। আর পার্টনারশিপ অবশ্যই স্যার রিটেনও হতে পারে, ওরালি হতে পারে, তবে অবশ্যই পার্টনারশিপ বিজনেসটা এনফোর্সেবল বাই ল স্যার। হ্যাঁ, আপনি যেভাবে বলেন না কেন, বিজনেসটার উদ্দেশ্যটা এনফোর্সেবল বাই ল হতে হবে। স্যার মিনিমাম পার্টনারশিপ 2 জন থাকবে অথবা ম্যাক্সিমাম 50 জন হতে পারে। তারপর the real test of partnership firm is mutual agency, যেটা স্যার আগে বলছি স্যার, set by the course of India, এটা আগে বলা হয়েছে স্যার। থ্যাংক ইউ। নেক্সট আমরা আলোচনা করতেছিলাম হচ্ছে কোম্পানি বলতে আমরা কি বুঝি স্যার? 1994 সালের কোম্পানির আইন দ্বারা গঠিত এবং পরিচালিত যে কোনো যে একটা প্রতিষ্ঠানই হচ্ছে কোম্পানি স্যার। না, ডেফিনিশন ক্লিয়ার না, অর্ধেক হয় নাই। কোম্পানি 1994 এর এক দ্বারা যে ফর্ম হবে এবং রেজিস্টার্ড হবে এবং সেই রুলস অনুসারে পরিচালিত হবে। অর্ধেকটা হয়েছে, আরেকটা বলছে আন্ডার এক্সিস্টিং কোম্পানি হবে অর এন এক্সিস্টিং কোম্পানি। আপনার 1994 সালে আইন হওয়ার সময় যদি এর আগে যে কোম্পানি সেগুলো কোম্পানি থাকবে না, সেগুলোও থাকবে। প্লাস হচ্ছে নতুন করে এই আইন হওয়ার পরে এই আইনের মাধ্যমে যেগুলা রেজিস্টার্ড হবে সেগুলা কি বলা হবে? কোম্পানি। এখানে একটু বুঝি না স্যার, এক্সিস্টিং কোম্পানি স্যার, এটা মিনটা হচ্ছে স্যার ওদেরকেও কোম্পানি হিসেবে স্যার বৈধতা দেওয়া হয়েছে স্যার। বৈধতা দেওয়া হয়েছে এই আইনের মাধ্যমে। এই আইন হওয়ার সময় এর আগে যত আইন ছিল সেই লিগ্যাল ফ্রেমের মাধ্যমে যেগুলা এক্সিস্টিং কোম্পানি আছে সেই কোম্পানিকেও কোম্পানি হিসেবে এখানে বৈধতা দেওয়া হয়েছে। নতুন করে তাদের আর ফর্ম করতে হবে না, রেজিস্টার্ড হতে হবে। ক্লিয়ার? তাহলে আপনি অর্ধেকটা বলছেন না, বাকি অর্ধেকটা সহ বলতে হবে যে ডেফিনিশন বললেন। রেজিস্টার্ড আন্ডার দিস অ্যাক্ট or an existing company. Okay. আমরা আর বলেন, নেক্সট বলেন। স্যার কোম্পানি অবশ্যই একটা আলাদা এন্টিটি হিসেবে বিবেচ্য হবে। তাদের আলাদা ডেট থাকবে, তাদের আলাদা লাইবিলিটি থাকবে, তাদের আলাদা অ্যাসেট থাকবে স্যার, আলাদা সত্তা হিসেবে বিবেচিত হবে। এবং যে কোনো লিগ্যাল যে কোনো অ্যাকশন বা লিগ্যাল যে কোনো ব্যাপার গুলো সেটা আলাদা হিসাবেই সে লিগ্যাল কার্যক্রম পরিচালনা করবে অথবা দায়বদ্ধ হবে। থ্যাংক ইউ। আরেকজন বলেন। কোম্পানির ব্যাপারে অনেক কথাই বলছি, অনেক কিছু জানেন, বলেন ক্যারেক্টারিস্টিক গুলা কি কি কোম্পানি? কোম্পানির শেয়ার হোল্ডারদের লিমিটেড লাইবিলিটি থাকবে তাদের শেয়ার অনুযায়ী, ইনভেস্টমেন্ট অনুযায়ী। প্রথমে হচ্ছে সেপারেট লিগ্যাল এন্টিটি, পয়েন্ট টু পয়েন্ট গুলা খেয়াল করে বলেন। একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক, যখন আমরা বলবো তখন বলবো সেপারেট লিগ্যাল এন্টিটি। এটা কি বলেন? সেপারেট লিগ্যাল এন্টিটি বলতে কি বোঝায়? সেপারেট লিগ্যাল এন্টিটি বলতে বোঝায় স্যার একটা কোম্পানির নিজস্ব নামে তার কৃত্রিম ব্যক্তি সত্তা হিসেবে কাজ করবে। সে তার নিজস্ব নামে মামলা করতে পারবে, তার নামে নিজস্ব ভাবে কেউ মামলা করতে পারবে, কোম্পানির নিজস্ব নামেই তার দায়বদ্ধ থাকবে। মূলত তার নিজস্ব নামে তার প্রপার্টি মালিক, তার লাইবিলিটি যা তো কিছু ক্রিয়েট হবে তার নামেই হোক, ঠিক আছে? জি স্যার। কোম্পানি এবং মালিক আলাদা। এরকম একটা কোম্পানি নাম সেও একটা নাম, ঠিক আছে? দেখতে পারে এটা কি বলা হচ্ছে? আমি জীবনটা যা করতে পারি কৃত্রিম ব্যক্তির কথা বলা হয় স্যার। হ্যাঁ, কৃত্রিম ব্যক্তি, সেও একটা ব্যক্তি, সেপারেট লিগ্যাল এন্টিটি। ক্লিয়ার?
এটা যদি জানি তাহলে আমার আর কি করতে পারবে সেটা আর বলা দরকার নাই, আমি যা যা করতে পারি সেও তাড়াতাড়ি করতে পারবে। ওকে, নেক্সট। তারপরে স্যার লিমিটেড লাইবিলিটি, হ্যাঁ, কোম্পানির শেয়ার হোল্ডারদের ইনভেস্টমেন্ট অনুযায়ী তাদের লিমিটেড লাইবিলিটি হবে, তাদের পার্সোনালি অ্যাসেটের উপরে কোনো প্রভাব ফেলবে না লাইবিলিটি কারণে। ওকে, তার যতটুকু আছে সেই ততটুকুই তার লাইবিলিটি হবে। লাইবিলিটি বাই শেয়ার আর লাইবিলিটি বাই গ্যারান্টি, যেটাই বলুক না কেন যতটুকু লাইবিলিটি সে নিবে ততটুকুই হোক। আমরা পরে বলবো, মানে এগুলো আলোচনা করবো লাইবিলিটি বাই শেয়ার কি লাইবিলিটি গ্যারান্টি। হ্যাঁ, নেক্সট বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক কি, পারপিচুয়াল সাকসেশন। পারপিচুয়াল সাকসেশন বলতে আমরা কি বুঝছি? পারপিচুয়াল সাকসেশন বলতে বোঝাচ্ছে স্যার, আরেকজন বলেন পারপিচুয়াল সাকসেশন। Continuous life of a corporation. এটা কর্পোরেশন, রাইট। তারপর বলেন যে কিভাবে কন্ট্রিবিউশন থাকবে। এটা কোনো পার্টনার যদি মরেও যায় তাও কিছু হবে না, শেয়ার হোল্ডার, এখানে পার্টনার না, বলো আমরা শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার। তারপরে এমপ্লয়ি যদি কোনো কারণে ডিসচার্জ হয় বা চলে যায় তাতেও আমার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না, কোম্পানি কোনো ক্ষতি হবে না, কোম্পানি ক্ষতি হবে না। এবং এই যে বললাম যে শেয়ার হোল্ডার যদি মরে যায়, চেয়ারম্যান যদি মরে যায়, তাহলেও কিছু হবে না। কেন হবে না? কারণ অর্গানাইজেশনের ক্ষেত্রে কি কোম্পানির ক্ষেত্রে পরিচালনা করবে কারা? শেয়ার হোল্ডার, কারা? এমপ্লয়িরা ম্যানেজ করে, ইকুইটি। শেয়ার হোল্ডাররা মালিক, তারা দিক নির্দেশনা দেয়, তারা স্ট্র্যাটেজি তৈরি করে, কিন্তু ম্যানেজ করে কারা? এমপ্লয়িরা থেকেও যদি কেউ কোনো কিছু হয় তাহলেও সমস্যা নাই, কারণ আবার একজন এমপ্লয়ি কি করে নিবে? এমপ্লয়ি হায়ার করা, এমপ্লয়ি তারা রিক্রুটমেন্টে নেওয়া হয়। সুতরাং এই অর্গানাইজেশন সাকসেশন অবশ্যই থাকবে। জি, ওকে, ঠিক আছে। নেক্সট আমরা বলছি রিলেটিভ ট্রান্সফারিং ওনারশিপ রাইট। হ্যাঁ, রাইট, বলেন। এখানে শেয়ারটা যে কোনো মুহূর্তে ট্রান্সফার করা যাবে। হ্যাঁ, যেটা ট্রান্সফার করা অনেক সহজ, যেটা আপনি পার্টনারশিপ অথবা ওইভাবে করা যায় না। থ্যাংক ইউ। তারপর আমরা কি বলছি, এই যে প্রফেশনাল ম্যানেজমেন্ট, এটা বলেন, একজন বলেন। এটা আমি একটু আগে বলছি, এটা আবার বলেন। প্রফেশনাল ম্যানেজমেন্ট কি? কোম্পানি পরিচালিত হয় ডাইরেক্টরদের দ্বারা। এখানে সব বোর্ড অফ ডাইরেক্টররা সবাই প্রফেশনাল থাকে। না, ওটা না, বোর্ড অফ ডিরেক্টররা একজন প্রফেশনাল হায়ার করে, প্রফেশনালটা হায়ার করে, কোম্পানি ম্যানেজারকে হায়ার করবে। এবং এই প্রফেশনাল ম্যানেজারের যদি কোনো ভুল হয়, কোনো লাইবিলিটি সিস্টেম, তার জন্য দায়ী থাকবে বোর্ড অফ ডিরেক্টর। ঠিক আছে, আরেকজন বলেন প্রফেশনাল ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি, কি ক্লিয়ার করেন তো। স্যার, প্রফেশনাল ম্যানেজমেন্ট বলতে বোঝাচ্ছে যে সরাসরি ব্যবসা পরিচালনা করার কোনো মানে দরকার নাই, উনি চাইলে স্যার মানে প্রফেশনাল দ্বারাও ব্যবসাটা পরিচালনা করতে পারবে স্যার। করতে পারে, হ্যাঁ, প্রফেশনাল ম্যানেজমেন্ট করা যায়। যখন আমি পারি না তখন আমি বিজনেস দিলাম, ঠিক আছে, কিন্তু সবে যে আমি জানতে হবে এরকম না, আমি জানা লোক বসাই দিব। আমি একজন লয়ার দিব, সে আইন দেখার জন্য। আমি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট নিয়োগ দিব, সে শুধুমাত্র অ্যাকাউন্টিং টার্মস কন্ডিশন এবং এন্ট্রি দেখার জন্য। আমি একজন আপনার মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ হায়ার করবো, সে মার্কেটিং দেখার জন্য। আমি একজন ইঞ্জিনিয়ার হায়ার করবো, সে আমার ইঞ্জিনিয়ারিং সাইটগুলো দেখার জন্য। সুতরাং এই প্রফেশনাল কোম্পানির ক্ষেত্রে সেটা প্রফেশনাল ম্যানেজমেন্ট করা সম্ভব, কারণ হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর সে এখানে ডে টু ডে অপারেশনে থাকে না, আগে থেকে হায়ার পারসন থাকে। রাইট, ঠিক আছে, ওকে। এরপর আমরা বলছি ইজি অফ ক্যাপিটাল অ্যাকুইজিশন। এটা কি বলছি বলেন? কোম্পানি তার ক্যাপিটাল সংগ্রহ করতে হবে স্টক বা শেয়ার, বন্ড সেলিং করে। হ্যাঁ, এটা আপনাদের অনেক সময় অনেক পরীক্ষা আসে, বুঝছেন। আপনার যদি একটা কোম্পানি যদি লিমিটেড কোম্পানি হয়, তাহলে সে কিভাবে আপনার নতুন ফান্ড দরকার, সে ফান্ডগুলো মানে করতে পারে, ফান্ড সংগ্রহ করতে পারবে অথবা ফান্ড রেজ করতে পারবে। কিন্তু সে যদি একটা পার্টনারশিপ বিজনেস হয় অথবা সে একটা প্রাইভেট কোম্পানি হয়, সেই ক্ষেত্রে সে কিভাবে ফান্ডগুলো অ্যারেঞ্জ করবে? আমাদের কোম্পানি একটু আছে, প্লাস আমি এই জেনারেল ভাবে দেখলাম অনেকে এই কথাগুলো লিখতে পারে না। কমন কথা, সহজ জিনিস। আপনি যদি কোম্পানি না হন, লিমিটেড কোম্পানি না হন, তাহলে আপনি স্টক এবং বন্ড শেয়ার করতে পারেন। এটাই এখানে নতুন। আর হচ্ছে
আপনার যদি বন্ড এবং লিমিটেড কোম্পানি ছাড়া যা যা করতে হয় সেটা হলো পার্সোনাল লোন নিতে হয়, আপনাকে কাছ থেকে ক্রেডিটর কাছ থেকে ক্রেডিট নিতে হয়, ব্যাংক থেকে লোন নিতে পারবেন, এই কাজগুলো করতে পারবেন, কিন্তু স্টক আর বন্ড নিতে পারবেন। ক্লিয়ার? এগুলো জি, স্যার। বিভিন্ন সময়। হ্যাঁ, বলেন গভর্নমেন্ট রেগুলেশন। গভর্নমেন্ট রেগুলেশন কি বলছেন? কোম্পানি পরিচালনা করতে গেলে স্যার, কর্পোরেশন পরিচালনা করতে গেলে তাকে কিছু গভর্নমেন্ট রেগুলেশন মানতে হবে, সাজেস তার শেয়ার বেচা কেনা করার সময়, অথবা তাকে ফিনান্সিয়াল এসএসসি রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট স্যার প্রিপেয়ার করতে হবে। আর বিভিন্ন ইনফরমেশন গুলো তার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রেকর্ড যখন যেটা প্রয়োজন সেটা ডিসক্লোজ করতে হবে স্যার। থ্যাংক ইউ। তাহলে গভর্নমেন্ট রেগুলেশন কোম্পানির ক্ষেত্রে একটু মানতে হয় বেশি, যেগুলা প্রপার্টিশিপ অথবা পার্টনারশিপ মানতে হয়। কারণ গভর্নমেন্ট রেগুলেশন জন্য মানতে হয় যে কোম্পানির ক্ষেত্রে যখন লিস্টেড হয়ে যায় অথবা সে যখন আপনার পাবলিক কোম্পানি হয়, সেক্ষেত্রে তার পাবলিকের শেয়ার হোল্ডাররা বিভিন্ন জায়গায় থাকে, তারা কখনো তাদের শেয়ার মানে এখানে থাকে না, ডে টু ডে অপারেশন দেখে না, স্ট্র্যাটেজি তৈরি করতে পারে না। তার জন্য তাদেরকে রাইটটাকে প্রটেক্ট করার জন্য গভর্নমেন্ট বিভিন্নভাবে বিভিন্ন রেগুলেশন ক্রিয়েট করা হচ্ছে। সেই রেগুলেশন গুলো যথাযথভাবে কমপ্লাই করতে হয়। গভর্নমেন্ট রেগুলেশন রেগুলেশন দিস ইজ রিকোয়ারমেন্ট অনলি ফর কোম্পানি। হ্যাঁ, তা অন্য ক্ষেত্রে এটা লাগে না, এই জন্য এক্ষেত্রে গভর্নমেন্ট রেগুলেশন বেশি। ওকে, থ্যাংক ইউ। তারপরে আমরা বলবো, আমরা এখানে একটু দেখি, আমরা সামনের দিকে আগাচ্ছি, আমাদের প্রিভিয়াস ক্লাস মোটামুটি শেষ। দেন বলা হচ্ছে কোম্পানি রেজিস্টার্ড টাইপস অফ কোম্পানি। কোম্পানি কত প্রকার হতে পারে? কোম্পানি রেজিস্টার্ড আন্ডার দ্য কোম্পানি দ্যাট ক্যান বি ক্লাসিফাইড ইন ভেরিয়াস ওয়ে। আমাদের যে কোম্পানি অ্যাক্ট অনুযায়ী যেগুলো কোম্পানি, সেগুলোকেই বিভিন্ন হয়তো ভাগ করা যায়। একটাকে আমরা বলছি প্রাইভেট কোম্পানি, একটা বলা হচ্ছে পাবলিক কোম্পানি। প্রাইভেট কোম্পানি বলতে কি বোঝায়? Private company means a company which by its articles restricts the right to transfer its share. প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে আর্টিকেলসই বলে দেওয়া থাকে আপনার যে শেয়ার গুলা সেগুলো ট্রান্সফার করা যাবে, ট্রান্সফার করার রেস্ট্রিকশন prohibits any invitation to the public to subscribe for his shares to debenture. আপনার পাবলিককে ইনভাইটেশন করা যায় না কোনো শেয়ার কিনে অথবা ডিবেঞ্চার কিনে। Limits the number of members to 50. কোম্পানির ক্ষেত্রে আমরা পার্টনারশিপে যেমন দেখি আপনার সংখ্যা 50 বেশি হওয়া যায় না, ঠিক প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে সংখ্যাটা 50 বেশি হওয়া যাবে না। প্রাইভেট কোম্পানি the number of its members to 50, not including persons who are in its employment. এটাও আগের ক্ষেত্রে ছিল, আপনার এমপ্লয়মেন্ট যারা তারা আসলে মেম্বার না, ঠিক আছে? এমপ্লয়মেন্ট আপনার 5,000 হতে পারে, 50,000 হতে পারে। তাহলে এখানে মালিকানার কথা বলা হচ্ছে, limit the number of its members to 50, not including the persons who are in his employment. Then বলা হচ্ছে পাবলিক কোম্পানি। পাবলিক কোম্পানি মিনস এ কোম্পানি। তাহলে আমরা প্রাইভেট কোম্পানি কি আমরা জানলাম, প্রাইভেট কোম্পানির ডেফিনিশন যদি আপনি ক্লিয়ার হন তাহলে অটোমেটিক্যালি আপনি পাবলিক কোম্পানি গুলো জানতে পারবেন। প্রাইভেট কোম্পানি মিনস এ কোম্পানি হুইচ বাই ইটস আর্টিকেলস রেস্ট্রিক্ট দ্য রাইট টু ট্রান্সফার ইটস শেয়ার। তাহলে শেয়ার গুলা রেস্ট্রিকশন থাকে, ট্রান্সফার করার ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকে, এটাকে বলা হয় পাবলিক কোম্পানি। পাবলিক কোম্পানি পাবলিককে তার শেয়ার সাবস্ক্রাইব করবে অথবা ডিবেঞ্চার আপনার সাবস্ক্রাইব করবে, সেক্ষেত্রে তারা ইনভাইটেশন করতে পারে না। আর সংখ্যাটা হচ্ছে 50, বেশি হওয়া যাবে না। দোজ 3 কন্ডিশনস লিমিটেড অনলি ফর প্রাইভেট কোম্পানি। এই 3টা কন্ডিশন দিয়ে প্রাইভেট কোম্পানিকে আটকে দিয়েছে, সেগুলোকে বলা হচ্ছে প্রাইভেট কোম্পানি। দেন বলা হচ্ছে পাবলিক কোম্পানি। Public company means a company incorporated under this act or under any law at any time in force before the commencement of this act, and which is not a private company. তাহলে পাবলিক কোম্পানি ডেফিনিশনটা কি বলা হয় বলছে, পাবলিক কোম্পানি হচ্ছে এমন সব কোম্পানি গুলা ইনকর্পোরেট আন্ডার দিস অ্যাক্ট, এই আইন দ্বারা
ইনকর্পোরেট থাকে অর আন্ডার এনি ল, অথবা অন্য যে কোনো আইন দ্বারা, হ্যাঁ, এট এনি টাইম, অন্য যে কোনো সময় গঠিত হয়েছে, ইন ফোর্স বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দিস অ্যাক্ট। এই আইনের চালু হওয়ার পূর্বে যে কোনো সময় যে কোনো আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, অথবা এই কোম্পানি আইন দ্বারা ইনকর্পোরেটেড, হ্যাঁ, এন্ড সেরকম কোম্পানিগুলা, কিন্তু যে হুইচ ইজ নট এ প্রাইভেট কোম্পানি, যেগুলা প্রাইভেট কোম্পানি, অর্থাৎ কোম্পানি এক দ্বারা লিপিবদ্ধ হবে, কোম্পানি এক দ্বারা যদি আপনার লিপিবদ্ধ হয়, অথবা মানে এই আইন অথবা এই আইনের আগে যে কোনো আইন দ্বারা যদি লিপিবদ্ধ, সেগুলো যে কোনো একটা কোম্পানি, এর মধ্যে যেগুলো পাবলিক প্রাইভেট না সেগুলোই হচ্ছে কি পাবলিক কোম্পানি। তাহলে প্রাইভেট কোম্পানিকে আমরা তিনটা কন্ডিশন যেগুলো, সেগুলো হচ্ছে প্রাইভেট কোম্পানি। আর যে এই প্রাইভেট কোম্পানি ছাড়া যত কোম্পানি আছে সবগুলো হচ্ছে কি পাবলিক কোম্পানি। তাহলে এবার পাবলিক কোম্পানিকে ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ লাইবিলিটির উপর ভিত্তি করে একটাকে বলা হচ্ছে পাবলিক কোম্পানি, একটা বলা আনলিমিটেড লাইবিলিটি কোম্পানি, আর একটা বলা হচ্ছে লিমিটেড লাইবিলিটি কোম্পানি। নর্মালি আমাদের দেশে বা জেনারেল যে কোম্পানি বলা হয় পাবলিক কোম্পানি, সেগুলো হচ্ছে লাইবিলিটি, লিমিটেড লাইবিলিটি কোম্পানি। পার্টনারশিপের ক্ষেত্রে আমরা বলছিলাম যেমন হচ্ছে জেনারেল পার্টনারশিপ বা পার্টনারশিপে ঠিক করা হয়, ঠিক। আপনার কোম্পানি বলতে আমাদের দেশে কোম্পানিগুলো কি লিমিটেড লাইবিলিটি কোম্পানি, কিন্তু এর উল্টাটাও হইতে পারে আনলিমিটেড লাইবিলিটি কোম্পানি। ইন দিস টাইপ অফ কোম্পানি the members are liable for the company's debt in proportion to their respective interest in the company, and their liability is unlimited. Such companies may or may not have share capital. They may be either a public company or a private company. ঠিক আছে, এখানে পাবলিক কোম্পানি হতে পারে আনলিমিটেড লাইবিলিটি ক্ষেত্রে, আবার প্রাইভেট কোম্পানি হতে পারে, প্রাইভেট আর পাবলিক দুটি হতে পারে। হ্যাঁ, তাহলে হচ্ছে এইরকম কোম্পানি হচ্ছে মেম্বার্স আর লাইবল ফর দ্য কোম্পানির ডেট, মেম্বাররা তাদের লাইবল থাকে ইন প্রপোর্শন টু দ্য রেসপেক্টিভ ইন্টারেস্ট অফ দ্য কোম্পানি। কোম্পানির যে রেসপেক্টিভ যে ইন্টারেস্ট আছে সেই স্বার্থ অনুযায়ী তাদের কি থাকে লাইবল থাকে, এবং দেয়ার লাইবিলিটি আনলিমিটেড। যেটা আমি বলছিলাম গত ইয়াতে, যেমন 50 কোটি টাকার বিজনেস, এটা যদি 500 কোটি টাকা লাইবিলিটি হয়, তাহলে 50 কোটি যারা শেয়ার হোল্ডার, যদি এটা আনলিমিটেড লাইবিলিটি কোম্পানি হয়ে থাকে, তাহলে এই 500 কোটি টাকায় তাদের যে অ্যাসেট আছে সেই অ্যাসেট থেকে দিতে হবে যদি তাদের সম্পদ থাকে। তবে এই ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে 50 কোটি টাকা যেই প্রপোর্শনে তার ইন্টারেস্ট আছে, এখানে একজনের আছে 10 কোটি টাকা, সেই 10 কোটির প্রপোর্শনেটলি সে কি করবে লাইবল হবে। আরেকজন আছে 5 কোটি টাকা, সে 5 কোটি প্রপোর্শনেট লাইবল হবে। হ্যাঁ, সেটা আপনার ওই পার্টনারশিপের মতো আপনার এখানে আপনার ইনভেস্টমেন্ট আছে 1 লাখ টাকা, কিন্তু আপনার লাইবিলিটি হবে 50 কোটি টাকা, সেটা না। এখানে হচ্ছে ইন প্রপোর্শনেটলি সে লাইবল হবে, কিন্তু সে পার্সোনালি লাইবল হবে। তার কোম্পানি মে অর মে নট হ্যাভ দ্যাট শেয়ার ক্যাপিটাল, সেখানে তার শেয়ার ক্যাপিটাল থাকুক বা না থাকুক, হ্যাঁ, সেটা ব্যাপার না। সেখানে যে তার যে পরিমাণ স্বার্থ আছে, অর্থাৎ সেখান থেকে যে পরিমাণ সে প্রফিট পায়, হ্যাঁ, সে অনুযায়ী হবে। তো নর্মালি আমাদের দেশে যেটা হয়, যে আনলিমিটেড লাইবিলিটি কোম্পানি নাই বললেই চলে, আমাদের দেশে হবে লিমিটেড লাইবিলিটি কোম্পানি। আবার লিমিটেড লাইবিলিটি কোম্পানি টু টাইপ, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, কোম্পানি লিমিটেড বাই শেয়ার। আমাদের দেশের লাইবিলিটি লিমিটেড কোম্পানিগুলো হচ্ছে লিমিটেড কোম্পানি, পাবলিক কোম্পানি, লিমিটেড কোম্পানি আবার দুই প্রকার অনেক ক্ষেত্রে হয়ে থাকে, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, কোম্পানি লিমিটেড বাই শেয়ার। ম্যাক্সিমাম পাবলিক কোম্পানি হচ্ছে কোম্পানি লিমিটেড বাই শেয়ার, শেয়ারস এর মাধ্যমে কোম্পানিটা লিমিটেড থাকে। এইটা জাতীয় কোম্পানি হচ্ছে মানে ম্যাক্সিমাম কোম্পানি। কিছু কিছু কোম্পানি আছে যে কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। Company limited by guarantee fee, a company that has the liability of its members limited to such amount as the members may respectively undertake by the memorandum to contribute to the assets of the company in the event of it being owned up, is known as company limited by guarantee. গ্যারান্টিটা কি? গ্যারান্টি কি আমরা জানি, আমরা আছে এই আমি এত পর্যন্ত আমি কি করব, এটার কোনো দায় দায়িত্ব হলে, এটা কোনো দায় দেনা থাকলে সেটা আমি বহন করবো, দিস ইজ কল্ড গ্যারান্টি। এরকম কোনো কেউ যদি আন্ডারটেকিং দিয়ে থাকে, মাধ্যমে মেম্বাররা যদি আন্ডারটেকিং দেয়, এবং সেটা কি থাকবে, সেটা মেমোরেন্ডাম উল্লেখ করা থাকবে যে কোন কত পরিমাণে এই কোম্পানির ক্ষেত্রে সে যদি কোনো আপনার দেউলিয়াত্ব হয়ে যায়, কত পরিমাণ লাইবিলিটি সে গ্রহণ করবে। দিস ইজ কল্ড কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। কতটুকু লিমিটেড কেন হলো, তার আপনি গ্যারান্টি যতটুকু দিচ্ছেন ততটুকু পর্যন্ত লাইবল হবে, গ্যারান্টির বেশি কিন্তু আপনি লাইবল হবেন না। ঠিক আছে, এটাকে এই জন্য বলা হচ্ছে লিমিটেড বাই গ্যারান্টি।
The members of the guarantee company are in effect placed in the position of the guarantors of the company that's up to the agreed amount. হ্যাঁ, এখানে মেম্বাররা তারা যত পরিমাণ রাজি হয়েছে, এগ্রি হয়েছে, ঠিক সেই পরিমাণ অ্যামাউন্ট পর্যন্ত শুধুমাত্র তারা কি হবে, লাইবল হবে। Company is limited by share. A company that has the liability of its members limited by the memorandum to the amount, if any, unpaid on the shares respectively held by them, is sometimes the company limited by share. এখানে শেয়ারের যে মূল্য থাকবে সেই মূল্যটাই শুধুমাত্র তারা লাইবিলিটি। এখানে যে আনপেড অ্যামাউন্ট আছে, হ্যাঁ, সেই অ্যামাউন্ট পর্যন্ত কিন্তু এখানে কাউন্ট করা হবে। 100 টাকা শেয়ার, আপনি 100 টাকা পর্যন্ত কি আপনি একটা শেয়ার কিনছেন, 100 টাকা পর্যন্ত আপনার লাইবিলিটি। তাহলে আমরা এই ছিল আমাদের ট্যাক্স কোম্পানি। তারপরে এখানে আমরা আরো এই নেচারগুলো পরবর্তীতে আমরা দেখবো, আমরা আপনাদের কাছে একটু দেখি। তারপরে এখানে আরেকটা কোম্পানিটা ট্যাক্স বলা আছে আপনার শেয়ার হোল্ডিং এর উপর ভিত্তি করে, একটা বলা হোল্ডিং কোম্পানি, একটা বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি। হ্যাঁ, হোল্ডিং কোম্পানি কি, যে হয় না কোম্পানি বাই অ্যানাদার কোম্পানি, একটা কোম্পানি যদি অন্য একটা কোম্পানিকে ক্রয় করে ফেলে, কিনে ফেলে, যে সেকেন্ড কোম্পানি ইকুয়ালি বিকামস এ সাবসিডিয়ারি কোম্পানি। যে কোম্পানিকে কিনবে সেই কোম্পানিকে বলা হবে সাবসিডিয়ারি কোম্পানি। আর এই সাবসিডিয়ারি কোম্পানি যে কোম্পানি ওন্ড এন্ড কন্ট্রোল বাই অ্যানাদার কোম্পানি, সাবসিডিয়ারি একটা কোম্পানি যেটা অন্যের মাধ্যমে এটা কন্ট্রোল করা হয়, যে ওনিং কোম্পানি ইজ কল্ড প্যারেন্ট কোম্পানি অর সামটাইমস হোল্ডিং কোম্পানি। হ্যাঁ, যে এটাকে গ্রহণ করলো তাই কি বলা হয় প্যারেন্ট কোম্পানি অথবা হোল্ডিং কোম্পানি। তাহলে আমরা এই প্যারেন্ট কোম্পানি হোল সাবসিডিয়ারি কোম্পানি সেগুলো আমরা ট্যাক্স আমরা দেখবো। তাহলে আমরা টাইপ টু কোম্পানির ক্ষেত্রে কি বললাম, একজন বলেন টাইপ টু কোম্পানি কয় প্রকার? কোম্পানি দুই প্রকার স্যার। দুই প্রকার, প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি। টু টাইপ, মেইনলি টু টাইপ। আমরা ডাইরেক্ট না বলে আমরা বলবো মেইনলি টু টাইপ। হ্যাঁ, এটা হচ্ছে প্রাইভেট কোম্পানি আর একটা পাবলিক কোম্পানি। এখন বলেন প্রাইভেট কোম্পানি কাকে বলে? Just is the right of the transfer is share of any. আর্টিকেলের বাংলা কি স্যার? আর্টিকেলের বাংলা স্যার নিয়ম। আর্টিকেল একটা হচ্ছে কি মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম কি স্মারক না? সঙ্গ স্মারক স্যার। সঙ্গ স্মারক। আর আর্টিকেল, আর্টিকেলটা কি বাংলাদেশের মধ্যে আমার মনে হচ্ছে না। আর্টিকেল স্যার নিয়ম বোঝায়, যে নিয়মে একটা কোম্পানিকে স্যার রেগুলেটিং হয় বা এটা তো আছে, সেটা আর্টিকেল তো ধারা স্যার, আসলে বিধিবদ্ধ স্মারক। জি স্যার, সংঘবদ্ধ স্মারক, বিধিবদ্ধ স্মারক। ঠিক আছে, অর্থাৎ আমি আসলে এই বাংলা করি নাই, আমি ইন্টার পর্যন্ত আমি ছিলাম, সায়েন্স ছিলাম, যখন বিবিএতে পড়ছি সব ইংলিশে পড়ছি, অনেক বাংলা অর্থ জানি। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তারপর বলেন তাহলে প্রাইভেট কোম্পানি কাকে বলে? মানে প্রাইভেট কোম্পানি হচ্ছে সেই কোম্পানি যার আর্টিকেলসে উল্লেখ থাকবে যে তাদের শেয়ার ট্রান্সফারটা রেস্ট্রিকশন করে দেওয়া যাবে, মানে কোনো নিয়ম কানুন ছাড়া শেয়ারটা ট্রান্সফার করা যাবে না। তারপর prohibits any invitation to public or subscribe for share and debenture। হ্যাঁ, মানে পাবলিক ইনভাইটেশনটা নিয়ম কানুনের বাইরে করা যাবে না। তারপর লিমিটেড নাম্বার অফ ইটস মেম্বার টু 50 নট ইনক্লুডিং পারসনস হু আর ইটস এমপ্লয়মেন্ট, অর্থাৎ কর্মচারী ব্যতীত তার সর্বোচ্চ সীমা 50-এর উপরে হবে। তিনটা রেস্ট্রিকশন, এখানে তিনটা কন্ডিশন দেওয়া আছে। আরেকদিন বলেন তিনটা কন্ডিশন কি কি প্রাইভেট কোম্পানি? আমরা শুনলাম, আরেকদিন বলি, আর তার কাছে শুনে সবাই একটু শেয়ার করে শুনবেন। এখানে লিমিটেড অফ মেম্বার বলতে এখানে কি মালিকদের বোঝানো হয়েছে? মালিকদের বোঝানো হয়েছে, মেম্বার। হ্যাঁ, মেম্বার বলতে এখানে মালিক, এমপ্লয়মেন্ট না, যারা এমপ্লয়ি তাদেরকে বলা হচ্ছে। আচ্ছা স্যার, সরি, মানে মালিক সর্বোচ্চ 50 জন হতে পারে। 50 জন হতে পারে। আমরা যে কোনো ক্ষেত্রে, আমরা কোম্পানি অথবা পার্টনারশিপ যেখানে আমরা বলবো মেম্বার বলতে এখানে মালিককে বোঝানো হচ্ছে। ক্লিয়ার? কিন্তু এখানে না, পার্টনারশিপের ক্ষেত্রে সেম কন্ডিশন। ইয়েস স্যার।
বলেন তিনটা কি কি রেস্ট্রিকশন বলা আছে, আর্টিকেল কি কি থাকবে? Restricts the right to transfer shares, prohibits any invitation to the public to subscribe for its shares or debentures, limits the number of its members to 50, not including persons who are in its employment. ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা জানি যে পাবলিক কোম্পানির ক্ষেত্রে হচ্ছে আপনার শেয়ার গুলা ট্রান্সফার করা যায়, আর প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে শেয়ার গুলা ট্রান্সফার করার ক্ষেত্রে লিমিটেশন থাকে। ট্রান্সফার করা যায় বিভিন্ন প্রসিডিউর মাধ্যমে। আপনার আরজিএসসি তে আপনি আবার সেই আপনার শেয়ার হোল্ডার চেঞ্জ করার জন্য অথবা ডিরেক্টর চেঞ্জ করার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। সেখান থেকে আপনি যখন অ্যাপ্লিকেশন করার পর তারা যখন আপনাকে গ্রান্টেড করবে তখন আপনি কাজ করবেন। এই জন্য এখানে বলা আছে রেস্ট্রিকশন দেওয়া, তারপর বলা আছে প্রহিবিট। আপনি পাবলিককে যদি সাবস্ক্রাইবের জন্য ইনভাইট করেন তখন অটোমেটিক্যালি আপনি পাবলিক কোম্পানি হবেন। পাবলিক কোম্পানির মূল বৈশিষ্ট্য হচ্ছে ইনভাইটেশন টু পাবলিক টু সাবস্ক্রাইব শেয়ারকে সাবস্ক্রাইব করার জন্য ইনভাইটেশন যদি করে তাহলে সে পাবলিক কোম্পানি। আমাকে এখন বলেন যে আমি একটা কোম্পানি করলাম, অর্থাৎ আমি না বাদ দিলাম, আপনি বর্তমানে যে এখন আমি যদি বলি যে একটা এখন হচ্ছে রবি এক্সিডিয়া, তারা কি পাবলিক কোম্পানি না প্রাইভেট কোম্পানি? পাবলিক। কিভাবে পাবলিক? স্যার শেয়ার আছে, শেয়ার বেচাকেনা হয় ওনাদের। হয় কি বেচাকেনা হয়? শেয়ার বেচাকেনা হয় না স্যার, ওরা পাবলিকের কাছে শেয়ার অফার করছে, আইপিও মাত্র অফার করছে। যখন অফার করছে, অফার যখন কার্যক্রম কমপ্লিট হবে তখন তারা পাবলিক কোম্পানি হবে। এখন কিন্তু তারা প্রাইভেট কোম্পানি। ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, আবার ছোট ছোট কোম্পানি দেখবেন, অনেক কোম্পানির এরকম মার্কেটে শেয়ার আছে। হ্যাঁ, আপনার কি স্পিনিং মিল, ইউরোপীয় স্পিনিং মিল, তাদের কিন্তু শেয়ারের পরিমাণ, তাদের অ্যামাউন্ট কম, হ্যাঁ, ক্যাপিটাল অত কম, টার্নওভার কম, কিন্তু তারা পাবলিক কোম্পানি। অনেক বড় বড় কোম্পানি তারা প্রাইভেট কোম্পানি না। তাহলে পাবলিক কোম্পানি প্রাইভেট কোম্পানির মূল বৈশিষ্ট্য পার্থক্যটা কি? একটা শেয়ার ট্রেড হয়, পাবলিক শেয়ার ইনভাইটেশন করছে এবং সেই ইনভাইটেশনের মাধ্যমে তারা সাবস্ক্রাইব করছে। দিস ইজ কল্ড পাবলিক কোম্পানি। আর যেগুলো করতে পারে না সেগুলো হচ্ছে প্রাইভেট কোম্পানি। ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে আপনার প্রাইম ব্যাংক, দিস ইজ দ্য পাবলিক কোম্পানি আর প্রাইভেট কোম্পানি? স্যার হ্যাঁ, আসসালামু আলাইকুম। করছে স্যার, এক প্রাইভেট কোম্পানিতে মিনিমাম কতজন ডিরেক্টর রাখা যাবে আর সর্বোচ্চ কতজন রাখা যাবে? ডিরেক্টরের কথা আমার এখানে বলা নাই। ডিরেক্টরের কথা আমি এখানে বলতেছি না, ডিরেক্টর তো আমার এখানে বলা নাই। আপনার মেম্বারের কথা বলা আছে, মেম্বার অফ শেয়ার হোল্ডার। এখানে ডিরেক্টর আর পাবলিক কোম্পানি স্যার? পাবলিক কোম্পানি তো বলা নাই। আপনি পাবলিক কোম্পানি মানে এটা কি কোনো নির্দিষ্ট না? আমরা ডিরেক্টরের কথা পরে আসতেছি, ঠিক আছে? জি, ডিরেক্টরের কথা আমরা পরে আসতেছি। ডিরেক্টর বলা আছে, সেটা আমরা বলবো। এবং সেই ডিরেক্টরটা এটা একটা আছে কোম্পানি আইন অনুযায়ী ডিরেক্টর এত, কিন্তু আপনি যখন আবার স্পেশাল আইন আছে, যেমন ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এতজন, আবার এটা কর্পোরেট গভর্নেন্স যে গাইডলাইন আছে আমাদের, ওই গাইডলাইন অনুযায়ী আবার আরেকটা। হ্যাঁ, আমরা কোম্পানি আইন অনুযায়ী যখন আমরা বলবো তখন কোম্পানি আইনের কথা বলবো। যখন আপনি এই কোম্পানির যখন স্পেশালাইজেশন কিছু আপনার কোম্পানি আছে, যেমন ব্যাংক কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, তাদের ক্ষেত্রে আবার আলাদা আলাদা হিসাব। হ্যাঁ, আবার সেই সব কোম্পানি গুলোকে যখন রেগুলেট করে হচ্ছে কর্পোরেট গভর্নেন্স, সেটাকে গভর্নেন্স যদি এস্টাবলিশ করতে চাই তাহলে ওই পরিমাণ ডিরেক্টর হলে হবে না, তার চেয়ে আরো কম বলে দিচ্ছি যে এত থেকে এত থাকবে। ক্লিয়ার? তাহলে আমরা সামনে আগাবো। থ্যাংক ইউ। তাহলে আমরা প্রাইভেট কোম্পানি গুলো বললাম। দেন একজন বলেন পাবলিক কোম্পানি তাহলে কাকে বলা হচ্ছে, আমরা কি বলছি? পাবলিক কোম্পানি পাবলিক কোম্পানি হচ্ছে পাবলিক কোম্পানি অ্যাক্ট গঠনের আগে এবং এই অ্যাক্ট গঠন করার সময় যে সমস্ত কোম্পানি এটার আন্ডারে আছে অথবা যে সমস্ত কোম্পানি প্রাইভেট কোম্পানি নয় সে সমস্ত কোম্পানিগুলোকে পাবলিক লিমিটেড কোম্পানি বলা হবে। মানে আপনাদের আরেকটু ক্লিয়ার করা উচিত ছিল, হয় না? একটু বলেন। পাবলিক কোম্পানি তো ওই কোম্পানিগুলো যেগুলো এই আইন দ্বারা ইনকর্পোরেটেড, অর্থাৎ কোম্পানি 1994 অনুযায়ী ইনকর্পোরেটেড, ঠিক আছে, বিধিবদ্ধ হবে, ভবিষ্যতে হবে, সবগুলাই পর আন্ডারে নিল অথবা যে কোনো আইন দ্বারা এই আইন বাস্তবায়ন হওয়ার পূর্বে গঠিত হয়েছিল, সবগুলাকে বলা হবে পাবলিক কোম্পানি। কিন্তু সেগুলা কি না, প্রাইভেট কোম্পানি নয়, ঠিক আছে? এই আইন দ্বারা অথবা এই আইনের আগে যেসব কোম্পানিগুলা বিধিবদ্ধ হয়েছিল, হ্যাঁ,
এবং যেগুলা প্রাইভেট কোম্পানি না সেগুলাকে বলা হচ্ছে পাবলিক কোম্পানি। বাংলায় যদি আপনি বলেন এইভাবে বলতে, এই আইন দ্বারা যেগুলা ইনকর্পোরেটেড অথবা এই আইন বাস্তবায়ন হওয়ার পূর্বে যে অন্যান্য আইন অনুযায়ী যেগুলা কর্পোরেট ছিল এবং এগুলা প্রাইভেট কোম্পানি না সেগুলো হচ্ছে পাবলিক কোম্পানি। ঠিক আছে? অর্থাৎ কোম্পানি অ্যাক্ট অথবা কোম্পানি অ্যাক্টটা, আমরা তো কোম্পানি বলতে কি বুঝি, আমরা প্রথম ডেফিনেশন বলছি কোম্পানি বলতে কাদেরকে বলা হয়, তাহলে ওই ডেফিনেশনটা এখানে ওই কোম্পানি থাকবে, প্লাস হচ্ছে এগুলা কি হবে না, প্রাইভেট কোম্পানি হবে না, সেগুলো পাবলিক কোম্পানি। স্যার তাহলে ব্রিটিশ আমেরিকান টোবাকো কি মানে প্রাইভেট না পাবলিক? ব্রিটিশ আমেরিকান টোবাকো কি আমাদের লেনদেন হয় কিনা? পাবলিক, জি স্যার। শেয়ার আছে না? জি স্যার আছে। হ্যাঁ, এটা হচ্ছে পাবলিক কোম্পানি, প্রাইভেট না। অনেকে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা করে, অনেকেই বলে যে প্রাইভেট লিমিটেড। হ্যাঁ, আসলে প্রাইভেট লিমিটেড না, যেগুলা আপনার শেয়ার ট্রেডিং হয়ে যায় তখন আর প্রাইভেট থাকে না। পাবলিক কোম্পানি হইতে কি আপনার শেয়ার থাকতে হবে 100%? না, 100% শেয়ার না, না মানে শেয়ার কিছু হলো বিক্রি করতে হবে এরকম না, ট্রেডিং হতে হবে, পাবলিকের অফার থাকতে হবে, এটাই বলা হয় পাবলিক কোম্পানি। আচ্ছা, 100% তা না। হ্যাঁ, 1994 সালের কোম্পানি আইনের অধীনে গঠিত, পরিচালিত অথবা বিদ্যমান কোন কোম্পানিকে বোঝাবে যারা জনসাধারণের কাছে শেয়ার ক্রয়ের জন্য অফার করতে পারবে এবং হচ্ছে অবাধে শেয়ার হস্তান্তরযোগ্য হবে। হ্যাঁ, সেটাই বলছে প্রাইভেট কোম্পানি না। তার প্রাইভেট কোম্পানির বৈশিষ্ট্যগুলো হচ্ছে অবাধে শেয়ার বিক্রি করা যাবে না, যেগুলা আপনার জনগণের কাছে শেয়ারের জন্য হস্তান্তরের জন্য আবেদন করতে পারবে না, আবেদন করতে পারবে। এটাই বলা হচ্ছে আপনার পাবলিক কোম্পানি। ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার সবাই? জি স্যার। হ্যাঁ, কারণ অনেকের মিসআন্ডারস্ট্যান্ডিং এটা আছে, আমি দেখছি অনেক ক্ষেত্রে, মানে এরকম ভালো ভালো ডিগ্রি হোল্ডার তারা কি করে না, মানে বলে এটা পাবলিক প্রাইভেট কোম্পানি। ঠিক আছে, এরপর আমরা যাচ্ছি যে অন দ্য বেসিস অফ লাইবিলিটি অনুযায়ী কোম্পানি কত প্রকার। এতক্ষণ যেটা আমরা দেখলাম স্যার, তাহলে সেটা কি এখন তো পাবলিক কোম্পানি, এই পাবলিক কোম্পানিকে আবার বিভিন্ন ভাগ করছে। আচ্ছা আচ্ছা, তার মানে এখন পাবলিক কোম্পানির মেইনলি আমি বলছি মেইনলি টু টাইপ, প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি। দেন বলা হচ্ছে পাবলিক কোম্পানি আর থ্রি টাইপ। তার মানে এখন আমরা ক্লাসিফিকেশন অফ পাবলিক কোম্পানিজ, পাবলিক কোম্পানি অন দ্য বেসিস অফ লাইবিলিটি ক্ষেত্রে পাবলিক কোম্পানি বলা যেতে পারে আনলিমিটেড লাইবিলিটি কোম্পানি, লিমিটেড লাইবিলিটি কোম্পানি। তবে এখানে আবার আনলিমিটেড লাইবিলিটি কোম্পানিগুলা, হ্যাঁ, আপনার হচ্ছে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে বলে দিচ্ছে যে অনেক ক্ষেত্রে প্রাইভেট কোম্পানি এরকম আনলিমিটেড লাইবিলিটি কোম্পানি হতে পারে। তবে নর্মালি যে প্রাইভেট কোম্পানিগুলো সবগুলাই মানে এই জন্য আপনার অন দ্য বেসিস অফ লাইবিলিটি দিতে বলা হয়েছে, আর এইটা বলা হয়েছে অন দ্য বেসিস অফ, বলে নেই, অন দ্য বেসিস অফ আপনার ওনারশিপ, অন দ্য বেসিস অফ ওনারশিপ। এই ওনারশিপের ভিত্তিতে হচ্ছে এটা প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি। আর অন দ্য বেসিস অফ লাইবিলিটি হচ্ছে আনলিমিটেড কোম্পানি, তারপর হচ্ছে লিমিটেড কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। এত গ্যারান্টি এটা হচ্ছে আপনার বাসিয়া। হ্যাঁ, তাহলে একই বলে আনলিমিটেড লাইবিলিটি কোম্পানি কাদেরকে বলা হয়? So unlimited company, in this type of company, the company members are liable for the company's debt. Our members are liability থাকবে unlimited. Such companies may or may not have share capital. They may be either a public company or liable হবে। এখানে একটা কথা বলে দিতে হবে, in proportion of their in proportion to their respective interest বলতে এখানে কিন্তু সুদ না, অর্থাৎ স্বার্থ। এখানে যার যে স্বার্থ যতটুকু আছে সেই স্বার্থ অনুযায়ী সে লাইবল হবে। কোম্পানির যত দায় আসবে সবগুলোর জন্য শেয়ার হোল্ডাররা তাদের শেয়ারের অনুপাতে তারা দায়বদ্ধ হবে। এখানে শেয়ারও বলে নাই, শেয়ার অনুযায়ী না। তাহলে কি স্যার, ইন্টারেস্টটা বলতে কি হবে? শেয়ার অনুযায়ী যেটা হবে এটা হচ্ছে লিমিটেড বাই শেয়ার। এখানে হলো স্বার্থ, মানে এখানে আপনার যদি কোম্পানিটা যদি ফর্ম করে থাকে আপনার লাভ লোকসান হিসাবে। স্যার এক কথা, এটা স্যার এক ধরনের নন প্রফিট না স্যার? হ্যাঁ, মানে এক কথা বলা হচ্ছে এটা নন প্রফিট আর কি, নন প্রফিট না, নন প্রফিট মানে স্যার এখানে কনফিউশনটা একটু হচ্ছে। ইন্টারেস্টটা তাহলে কি বোঝাচ্ছে? আমি মনে করেন আমার কি ইন্টারেস্ট আছে, আমি যদি আপনি একটা কোম্পানিতে আমরা 5 জন মিলে কোম্পানি করলাম, এখন আমার ইন্টারেস্ট কি কোম্পানিতে, আমার স্বার্থ কতটুকু? আমার স্বার্থ আমি যদি বলি যে আমি অপারেশন করবো, তুমি তো অপারেশন সব সময় থাকবে না, আমি 50% নিব,
আর বাকি 50% জন্য বাদ করে দিবে। ঠিক আছে, আসলে এটা আপনার বেসিস অফ আপনার প্রফিট এন্ড লসটাই বলা হয়। যখন মানে স্যার ওই যে হয় তখন হচ্ছে আপনার প্রফিট এন্ড লস, এটাকে বলা হয়। তার মানে তিনি লাভের একটা অংশ পাবেন যেটা বলা থাকে সে অনুপাতে আপনার এখানে যে পরিমাণ অর্গানাইজেশন স্বার্থ থাকে সেই অনুপাতে সে লাইবিলিটি বহন করবে। তাহলে স্যার এটা হচ্ছে আমাদের তো অংশীদারির সাথে এবার কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? এই জন্য আনলিমিটেড লাইবিলিটি কোম্পানিতে আমাদের নাই। আনলিমিটেড লাইবিলিটি কোম্পানি হয় তখন এই অংশীদারি চলে। নরমালি অংশীদার আনলিমিটেড লাইবিলিটি কোম্পানি কেউ করে। স্যার আনলিমিটেড কোম্পানি গুলো কি হতে পারে স্যার? আনলিমিটেড যে কোনো কোম্পানি হতে পারে, যে কিন্তু এই কন্ডিশনে যদি হয় যে আমার যে ইন্টারেস্টটা হবে যে স্বার্থ অনুযায়ী আমরা কি করবো, আমাদের লাইবিলিটিটা বহন করবো। দিস ইজ কল আনলিমিটেড লাইবিলিটি। এখানে বলে আছে দেখেন, সাচ কোম্পানিজ মে অর মে নট হ্যাভ শেয়ার ক্যাপিটাল। এখানে আপনি শেয়ার ক্যাপিটাল থাকুক বা না থাকুক, আপনার কি করবে, আপনার এই স্বার্থ অনুযায়ী আপনার লাইবল হবে। স্যার স্বার্থটা মানে স্যার কি হতে পারে? যেমন যে লিমিটেড যে কোম্পানিগুলো, যে আমার শেয়ার যতটুকু আছে আমার দায়টা অতটুকু। স্বার্থ বলতে তো কোম্পানি যখন আপনি শেয়ার হোল্ডার বলেন বা স্বার্থ, মূল স্বার্থ কি? মূল স্বার্থ অরিজিনাল স্বার্থ হচ্ছে প্রফিট। প্রফিটই আপনার স্বার্থ। আপনি এখানে কোম্পানি করতেছেন কেন? আপনি বিজনেস এর জন্য। অরিজিনাল স্বার্থ হচ্ছে আপনার প্রফিট। তাহলে কি স্যার মানে প্রফিটটা যতটুকু হবে ততটুকুই কি আমার লায়াবিলিটি? হ্যাঁ, প্রফিটের শেয়ার, নট ক্যাপিটাল অর আপনার এই শেয়ার, আপনার শেয়ারে অর আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী হবে না, ক্যাপিটাল অনুযায়ী হবে না, আপনার শেয়ার কয়টা আছে সেটার অনুযায়ী হবে। আপনার হবে এখান থেকে আপনি কতটুকু যতটুকু বেনিফিট দিবে, সেই বেনিফিট অনুযায়ী, রেশিও অনুযায়ী কোম্পানির যে পরিমাণ ডেট ক্রিয়েট হবে সেই ডেটটা তারা বহন করবে। জি, থ্যাংক ইউ স্যার। তাহলে এরকম কোম্পানি অনেক ক্ষেত্রে মানে প্রাইভেট কোম্পানি হতে পারে, পাবলিকও যদি এরকম হতে পারে, প্রাইভেটও যদি এরকম উল্লেখ করে দেয় তাহলে প্রাইভেট কোম্পানি হতে পারে। ঠিক আছে, তারপর বলা আছে এরকম কোম্পানি সাধারণত আমাদের নাই। আমাদের এই দুইটা পাবলিক কোম্পানি এই দুই প্রকারের রয়েছে, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, কোম্পানি লিমিটেড বাই শেয়ার। তাহলে লিমিটেড বাই গ্যারান্টি কি? কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি মিনস, এটা একটু ক্লিয়ার করে বুঝেন। মানে লিমিটেড বাই শেয়ার এবং লিমিটেড বাই গ্যারান্টি, এটা পরীক্ষা অনেক সময় আসে। ডিফারেন্স বিটুইন কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি এন্ড লিমিটেড বাই শেয়ার। স্যার ওই কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি এটা একটু ক্লিয়ার করলে ভালো হয় স্যার। হ্যাঁ, আপনাদের মাধ্যমে থেকে ক্লিয়ার করবো। আমি তো বলতেছি, আপনারা বলেন না কিছু। গ্যারান্টি মানে হচ্ছে আন্ডারটেক। গ্যারান্টি মানে হচ্ছে কি? আন্ডারটেক দেওয়া, আন্ডারটেকিং, আন্ডারটেক। ঠিক আছে, আমি আপনাকে একটা আন্ডারটেকিং দিলাম, এই যে যদি এই সাবজেক্টে আমি আপনাদেরকে পড়াশোনা করাই, যদি এটা সিলেবাসের কথা না, হ্যাঁ আমি পড়াশোনা করাইলাম আপনাদেরকে, খুব দেখবেন যে 100% মানে আপনাকে শিওর দিয়ে, যদি আপনার ইয়ে না হয় তাহলে আপনাকে কি করবে, ফেরত দিবে। এরকম গ্যারান্টি দিয়ে দিলাম। দিস ইজ কল গ্যারান্টি, দিস ইজ কল আন্ডারটেকিং। হ্যাঁ, আমার ক্লাস যদি 100% করেন তাহলে আপনার সবাই পাস করবেন। এরকম যদি আমি 100% গ্যারান্টি দিই, আন্ডারটেকিং যদি কেউ ফেল করেন তাহলে আমি 50,000 টাকা জরিমানা দিই। এইরকম যদি কেউ বলে তাহলে এটাকে বলা হবে কি? আন্ডারটেকিং দেওয়া, এটাকে বলা হচ্ছে গ্যারান্টি দেওয়া। ঠিক কোম্পানির ক্ষেত্রেও কেউ যদি এরকম কোনো গ্যারান্টি দেয়, আন্ডারটেক দেয়, যে এই কোম্পানির যদি যত ফল হবে সেই ফলের পরের থেকে আমি 1 লক্ষ টাকা আমি কি করবো, এটা বহন করবো। 100 কোটি টাকা আমি বহন করবো। এই দোজ অ্যামাউন্ট উইল বি কল লিমিটেড। এই অ্যামাউন্টটা লিমিটেড করে দিচ্ছে। কিরকম? আপনি 100 কোটি, কিরকম আমি কতটুকু আমি বহন করবো, আমি 1 লক্ষ টাকা বহন করবো। এই যে লিমিটেড করে দিচ্ছে জন্য একটু বলা হচ্ছে লিমিটেড বাই গ্যারান্টি। গ্যারান্টিটা দিতে ঠিক আছে, গ্যারান্টির উপর গ্যারান্টিটা অ্যামাউন্ট ফিক্স করে দিচ্ছে। স্যার গ্যারান্টি, স্যার গ্যারান্টি বলে স্যার কি হতে পারে স্যার? গ্যারান্টি তো গ্যারান্টি মানে কিছু না। গ্যারান্টি মানে আন্ডারটেক দেওয়া। আমি চিঠিতে লিখে দিলাম এই যে এই পরিমাণ পর্যন্ত মেম্বাররা দিবে। মেম্বাররা দিবে। কোম্পানির যে শেয়ার হোল্ডার যারা থাকবে, কোম্পানির যে শেয়ার হোল্ডার থাকবে, কোম্পানির যে মালিক থাকবে, মালিকটা দিবে। ক্লিয়ার? গ্যারান্টিটা কিসের গ্যারান্টি? ডেট পরিশোধের গ্যারান্টি নাকি পেমেন্ট লাইবিলিটি পরিশোধের? রাইট, লাইবিলিটি পরিশোধের গ্যারান্টিটা হচ্ছে, গ্যারান্টি কিসের জন্য দরকার? গ্যারান্টি হচ্ছে যখন লিকুইডেশন হয়ে যায়, তখন আপনার টাকা পাইবো কই থেকে? আমি আপনার একটা কোম্পানি আছে, আমি আপনার কোম্পানিতে 50 লাখ টন আমি মাল দিব বাকিতে, কিসের ভিত্তিতে দিব? আপনি টাকাটা পাবো কি পাবো না, সেই আন্ডারটেকিং যদি থাকে গ্যারান্টি, এইরকম কোম্পানিকে বলা হয় লিমিটেড বাই গ্যারান্টি কোম্পানি।
এখানে আপনার দেখা যাচ্ছে আপনার কোম্পানির ক্যাপিটাল আছে মাত্র 5 কোটি, কিন্তু আপনাকে আমি 5 কোটি টাকার মাল বাকি দিচ্ছি। কিসের উপর ভিত্তি করে? আপনার ওই মেমোরেন্ডামে উল্লেখ করা আছে যে আপনার 5,000 কোটি টাকা পর্যন্ত যদি আপনার ইয়া হয়, আপনি 5,000 কোটি পর্যন্ত আপনি পরিশোধ করবেন, এরকম তো মানে এখানে মেম্বার আছে। সেই মেম্বাররা যদি এরকম আন্ডারটেকিং দিয়ে থাকে তখন একটু বলা হচ্ছে কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। স্যার, পাবলিক লিমিটেড কোম্পানির জন্য যে শেয়ার ইস্যু করা হয়, ওই শেয়ার যখন পাবলিকরা কিনবে ওই সময় গ্যারান্টি দিয়ে থাকবে কারা? যারা মালিক পক্ষ এই মুহূর্তে যারা আছে, নাকি এরকম? শেয়ার হোল্ডার যারা মেমোরেন্ডাম যখন আপনি কোম্পানি ফর্ম করছে ওই ফর্মের সময় ওখানে আপনার গ্যারান্টি দেওয়া হয়। মেমোরেন্ডাম দেখেন পড়েন না পুরোটা, আপনার দেখে একদিন পড়েন না, একজনও বলতেছি পড়েন। A company that has the liability of its member limited to such amount as the members may respectively undertake. হ্যাঁ, এই এখানে মেম্বাররা যে পরিমাণ আন্ডারটেক দিবে সেই পরিমাণ মেম্বাররা লায়াবল হবে। কিসে থাকবে? তারপর বলতেছে বাই দ্য মেমোরেন্ডাম, মেমোরেন্ডামে উল্লেখ করবে। মেমোরেন্ডাম কাকে বলে? যখন কোম্পানি ফর্ম করে তখন মেমোরেন্ডাম দিতে বাই দ্য মেমোরেন্ডাম। ওকে, তারপর বলেন To contribute to the assets of the company in the event of its binding wound up. উইন্ড আপ হয়ে যাবে, লিকুইডেশন হয়ে যাবে, তখন যে পরিমাণ অ্যাসেট এখানে দেওয়া দরকার প্রয়োজন কন্ট্রিবিউট করতে হবে, সেই পরিমাণ অ্যাসেট তারা পরিশোধ করবে, তাদের আন্ডারটেক দেওয়া কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। আপনারা মিউট করে রাখেন না একজন। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে এই যদি মেমোরেন্ডাম উল্লেখ করা থাকে যে ওই কোম্পানির যে রেসপেক্টিভ যারা মেম্বার আছে সেই মেম্বাররা এখানে আরেকটা জিনিস, এখানে যখন শেয়ার যে কথাটা বলতেছেন যে আপনি যখন শেয়ার কেনা বেচা হয় তখন ওরা দিবে কিনা। আসলে এরকম কোম্পানির ক্ষেত্রে কি হয়, আপনার শেয়ার কেনা বেচা হয় না, শেয়ার যখন কেনা বেচা তখন কোম্পানি লিমিটেড বাই শেয়ার তো হয়ে যায়। এটা হয় শুধুমাত্র এরকম করে যখন এইরকম মেমোরেন্ডামে উল্লেখ করে দেওয়া থাকে, এরকম মানে 50 জন শেয়ার হোল্ডার তারা এই আন্ডারটেকিং দিয়ে কোম্পানি তৈরি করে। তো সেই ক্ষেত্রে আসলে কোম্পানি লিমিটেড কোম্পানি লিমিটেড বাই শেয়ার তো হয় না, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টির ক্ষেত্রে হয়। যখন শেয়ার যখন সেল করা হয় তখন আর এটা থাকে না। তখন গেল 2 সপ্তাহ ধরে কথা বলতে একটা নিয়ে আগে রেসি একবার লাইভ। আপনারা সবাই মিউট করে রাখেন। আপনি এখানে ক্লাসে আপনি অন করে আপনারা অন্য জায়গায় কথা বলতেছেন কেন? দেন একদিন বলে কোম্পানি লিমিটেড বাই শেয়ার। A company that has the liability of its member limited by the memorandum to the amount, if any, unpaid, and the share respectively held by them is called as a company limited by share. Okay, company limited by share এখানে কোম্পানি হ্যাঁ কোম্পানি লায়াবিলিটি হবে শেয়ার অনুযায়ী, শেয়ারের মূল্য অনুযায়ী তার মেমোরেন্ডামে উল্লেখ থাকবে। ঠিক আছে, মেমোরেন্ডাম উল্লেখ করা থাকে, মেমোরেন্ডাম শেয়ারের দাম কত, এত টাকা, এটা আপনার এই কল আপ কত, এতটা এইগুলো হলো, সেগুলো উল্লেখ করে দেওয়া থাকে। এবং এই যে শেয়ারের যে আনপেড অ্যামাউন্ট আছে সেই আনপেড পর্যন্ত শেয়ার উল্লেখ করে দেওয়া থাকে যে আপনার লাইবিলিটি হবে ওই শেয়ার পর্যন্ত। দেন আমরা বলছি তাহলে হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানি বলতে কি বুঝেন? আপনারা কেন বুঝেন না? বারবার আপনাদেরকে বলতেছি আপনারা মিউট করে রাখবেন। আপনারা বাইরে কথা বলতেছেন, আপনার অফিসের বাসায় বসে বসে আরেকজনের সাথে কথা বলতেছেন বলেন, কিন্তু সেটা তো আপনি মিউট করে রাখবেন। আপনি কেন আর ডিস্টার্ব করেন অন্যদেরকে? আমি এটা বুঝলাম না। আপনারা এই বয়সে এসে যদি এগুলা কথা না শুনেন, হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানি বলতে কি বুঝেন? স্যার হোল্ডিং কোম্পানি হচ্ছে কোম্পানি অন্য কোনো কোম্পানি মানে কাছে বিক্রি হয় 50% এর বেশি অংশ ক্রয় করে মানে বাই করে নেয়, হোল্ডিং কোম্পানি বলে। অন্য কোনো কোম্পানির 50% এর বেশি যদি ক্রয় করে তাকে হোল্ডিং কোম্পানি বলে। আর যেই
কোম্পানিকে ক্রয় করে তাকে সাবসিডারি কোম্পানি বলে। আমরা ওই হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানি সম্বন্ধে অংশ আরো ক্রয় করে। গবেষণা করবো। হ্যাঁ, থ্যাংক ইউ। আরেকজন বলেন। হ্যাঁ বলেন। হোল্ডিং সাবসিডি সম্পর্কে আমরা তো অন্তত ডেফিনিশনটা জানি, তো তাইলেই হবে, পরবর্তীতে আমরা দেখবো। এবং আপনারা এরকম অঙ্ক পাবেন নেক্সট সেমিস্টার থেকে। আপনি আপনাদের নেক্সট যে সেশন অপারেশন লেভেল থেকে অঙ্ক পাবেন হোল্ডিং সাবসিডি কোম্পানি। বলবো স্যার, বলেন। যখন একটি কোম্পানি অন্য একটি কোম্পানিকে কিনে নেবে, তখন যে কোম্পানিকে কিনবে সেটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি, আর যে কোম্পানি কিনবে সেটা হচ্ছে হোল্ডিং কোম্পানি। এটা আরেকটা নাম হচ্ছে প্যারেন্ট কোম্পানি, আরেকটা নাম হচ্ছে প্যারেন্ট কোম্পানি। স্যার আরেকটা যে হচ্ছে আমরা যে সাধারণত শুনি সিস্টার কনসার্ন, তাহলে সিস্টার কনসার্ন বলতে কি স্যার এখানে সাবসিডিয়ারি কোম্পানিকে অনেক কিছু বলা হয় না, তবে সিস্টার কনসার্নের ক্ষেত্রে যেটা হয় সেটা 100% শেয়ার থাকে। ঠিক আছে, এই ছিল আমাদের এই শীতে। তারপর আমাদের আরেকটা শীতে আমরা চলে যাচ্ছি মেমোরেন্ডাম অফ দেখা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ, আমরা বলছি যে পারবা বলে আসছি আর্টিকেল ইনস্টিটিউশন, মেমোরেন্ডাম ইনস্টিটিউশন, মেমোরেন্ডাম উল্লেখ করা থাকবে কি থাকবে না এই কথাগুলো। তাহলে আমরা মেমোরেন্ডাম ইনস্টিটিউশন বলতে কি বুঝি আমরা এখান থেকে একটু দেখবো। তারপরে মেনলি আমরা যেটা করবো এইগুলা কিন্তু আমরা কোম্পানি 1994 আপনাদেরকে যে একটা দিচ্ছি সেখান থেকে নেওয়া, সুতরাং আমরা মূলত আমরা ওই একটা পড়বো। এর আগে আমি যেহেতু একটু স্লাইড টাইপ করছি, একটু কষ্ট করছি, এই জন্য আমি স্লাইড গুলো একটু দেখাই তারপরে আর স্লাইড গুলা দেখানো আরো একটা উদ্দেশ্য হচ্ছে এই পয়েন্ট গুলো একটু বেশি হাইলাইটেড করছি, এগুলো একটু বেশি করে পড়বেন, আর অন্যগুলো পড়বেন এগুলো একটু বেশি করে পড়বেন। Memorandum of Association according to section 5 of the Company Act 1994, Company Act 1994 অনুযায়ী section 5 এ বলা আছে any 7 or more persons or where the company to be formed will be private company, any 2 or more persons associated for any lawful purpose may be subscribing their names to a memorandum of association and otherwise with the requirements of this act in respect of registered form and incorporated company with or without limited liability, that is to shows either। এই কথাগুলো এখানে আবার একটা কথা দেখেন, এখানে লেখা আছে যে any 2 or more person, ঠিক আছে। এই কথাগুলা এখানে একটু চেঞ্জ হবে। any 2 person এখন নতুন করে যে কোম্পানি একটা অ্যামেন্ডমেন্ট আছে সেই অ্যামেন্ডমেন্টে বলা আছে যে একজনই কোম্পানি, সেক্ষেত্রে এখানে 2 কথাটা আপনার বাদ যাবে। any person associated for any lawful any person for any lawful purpose, associated to like any person for any lawful purpose may be any or more person associated for any lawful purpose may be subscribing their names to memorandum of association, and otherwise with the requirements of this act in respect or registered form in incorporated company with or without limited liability, that is to either। এখানে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বলা আছে a company limited by share, company limited by share, that is to say company having the liability of its members limited by the memorandum to the amount is। এটা আসলে আমরা একটু হচ্ছে আমরা এটা হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এই কথাগুলো উল্লেখ করা থাকবে। লিমিটেড লাইবিলিটি শেয়ার এর ক্ষেত্রে কি হবে, তারপর বলা হচ্ছে যে কোম্পানি লিমিটেড বা গ্যারান্টির ক্ষেত্রে কি হবে, আনলিমিটেড কোম্পানির ক্ষেত্রে কি হবে। ঠিক আছে, একটু আগে আমরা যে কথাগুলো একটু আগে পড়লাম সেগুলো একদিন আমরা রিপিট করার দরকার নাই। আমরা যেটা বলবো মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বলতে কি বুঝি, এখানেও মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের আপনার লিমিটেড বা শেয়ারস এর সংজ্ঞা বলছে। লিমিটেড বা শেয়ার কাকে বলা হবে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী, কারণ আপনার কোম্পানিটা কি লিমিটেড কোম্পানি, আনলিমিটেড কোম্পানি, অথবা লিমিটেড বাই শেয়ার, লিমিটেড বাই গ্যারান্টি, দিস উইল বি ডিসকাসড ইন মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে স্পেসিফিক ভাবে বলে দিতে হবে কোম্পানি লিমিটেড বাই শেয়ারস এর ক্ষেত্রে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন কি রকম হবে, এটা এখানে বলা। কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টির ক্ষেত্রে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন কি রকম হবে সেটা বলে দিচ্ছে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি আনলিমিটেড কোম্পানি লিমিটেড বাই শেয়ারস এর ক্ষেত্রে কি হবে, আনলিমিটেড কোম্পানির ক্ষেত্রে কি হবে, গ্যারান্টির ক্ষেত্রে কি হবে, সেই কথাগুলো এখানে বলা আছে। এগুলো আমরা পরে পড়বো, আমরা ওই থেকে এক থেকে বলবো, এখানে আমরা বলবো না। তারপর বলা হচ্ছে একটা টার্মস আছে আপনাদের, রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল।
একটা কোম্পানির শেয়ার ক্যাপিটাল কিভাবে রিডাকশন করা হয়। ঠিক আছে, আপনি শেয়ার ক্যাপিটাল যখন বাড়ান, আপনি কোম্পানির শেয়ার ক্যাপিটাল বাড়াবো আমরা, হ্যাঁ, আমরা কোম্পানির শেয়ার ক্যাপিটাল ইনজেক্ট করার সময় আমরা কোম্পানির বিভিন্নভাবে শেয়ার ক্যাপিটাল ইনজেক্ট করতে পারি। তাই আপনার যে কোম্পানির যারা শেয়ার হোল্ডার আছে, শেয়ার হোল্ডার টাকা নিতে পারে। যদি এটা প্রাইভেট কোম্পানি হয়ে থাকে তাহলে তারা যে বিভিন্ন রিলেশন বা রিলেটিভ থেকে লোন নিতে পারে, বিভিন্ন এটা শেয়ার ক্যাপিটাল বৃদ্ধি করতে পারে। কিন্তু যখন ক্যাপিটাল 5,000 কোটি টাকা, এর থেকে আপনি ক্যাপিটাল কমাই ফেলবেন, কমাই আপনি এটা 3,000 কোটি টাকা শেয়ার ক্যাপিটাল করবেন, সেই ক্ষেত্রে আপনি ইচ্ছা মতোই করতে পারবেন না, সেক্ষেত্রে ইচ্ছা মতো করতে পারবেন না। অথবা কোম্পানির শেয়ার ক্যাপিটাল 5,000 কোটি টাকা, আপনি 7,000 কোটি টাকা ইচ্ছা মতো করতে পারবেন। এটার জন্য আপনার যদি অথরাইজ ক্যাপিটাল না থাকে তাহলে অথরাইজ ক্যাপিটাল যদি বাড়াইতে হয় তাহলে অথরাইজ ক্যাপিটাল আরজিএসসি থেকে আপনি বাড়াই নিতে পারবেন। কিন্তু শেয়ার ক্যাপিটাল যখন কমাইতে যাবেন তখন আরজিএসসি থেকে আপনি পারমিশন নিয়ে কমাই ফেলতে পারবেন। সেটার কি প্রসিডিউর, সেই প্রসিডিউরটা এখন বলা। Restriction on purchase by company or loans by company for purchase of its own share. আপনার কোন কোম্পানি তার নিজের শেয়ার যদি সে কিনে নেয়, সেই ক্ষেত্রে রেস্ট্রিকশন। নিজের শেয়ার নিজে কিনে নেওয়া মানে কি, শেয়ার কিন্তু কমিয়ে ফেলা। No company limited by share shall have power to buy its own shares or the shares of a public company of which it is a subsidiary company unless the consequent reduction of capital directed and sanctioned in the manner provided by law. কোনো কোম্পানির শেয়ার লিমিটেড বাই শেয়ার, কোম্পানি এরকম কোম্পানির শেয়ার কোম্পানি নিচে তার নামে পাবলিক কোম্পানি যে শেয়ার গুলা থাকে সে ক্রয় করতে পারে না। অথবা সেটা যদি কোনো সাবসিডি কোম্পানির ক্ষেত্রে হয়ে থাকে, সেক্ষেত্রেও পাবলিক কোম্পানি, যদি সাবসিডি কোম্পানি পাবলিক কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে সে কি করতে পারে না, শেয়ার নিজের নামে ক্রয় করতে পারবে না। নো কোম্পানি লিমিটেড বাই শেয়ার আদার দেন প্রাইভেট কোম্পানি, প্রাইভেট কোম্পানি ছাড়া অন্য যে কোম্পানি লিমিটেড কোম্পানি থাকে or a subsidiary company or public company shall give either directly or indirectly and whether by means of a loan guarantee, the provision of security or otherwise any financial assistance for the purpose of or in connection with the purpose made or to be made by any person of any shares of the company. অর্থাৎ মূল কথা হচ্ছে যে কোনো কোম্পানির শেয়ার যখন লিমিটেড কোম্পানি থাকবে অথবা পাবলিক কোম্পানির শেয়ার অথবা কোনো পাবলিক কোম্পানি যদি অন্য একটা সাবসিডি কোম্পানির হয়ে থাকে, তাহলে ওই নিজের কোম্পানি অথবা সাবসিডি কোম্পানির কোনো শেয়ারও কি করতে পারবে না, সে নিজে ক্রয় করতে পারবে না। ঠিক আছে, যার ফলে কি হবে, কোম্পানির শেয়ার কমে যায়। এরকম কাজ করতে পারবে না যদি কোনো আইনের মাধ্যমে যদি করতে পারে সেটা ছাড়া। হ্যাঁ, তাই করতে হলে তার মানে কি আপনার আইনে যেতে হবে, কোর্টে যেতে হবে, আপনি ঠিক একই রকম আপনার কোনো গ্যারান্টি যদি হয়ে থাকে সিকিউরিটির মাধ্যমে হতে পারে, যে কোনো ওয়েতে সে কি করতে পারবে না, নিজের কোম্পানির শেয়ার নিজে ক্রয় করতে পারবে। এখন বলা আছে if a company acts to contravention of this section, আমাদের উপর যে সেকশন গুলো বলা আছে, এই যে বলছি যে আমরা শেয়ার ক্রয় করতে পারবো, রেস্ট্রিকশন দেওয়া আছে। হ্যাঁ, যদি সে এই দুইটা রেস্ট্রিকশন যদি মানে আপনার ভঙ্গ করে, if any company acts in contravention of this section, the company or if the officer of the company who is knowingly and willfully in default shall be liable to a fine not exceeding টাকা 5,000 টাকা। ঠিক আছে, এখানে বলা আছে যে যদি করে তাহলে তার ফাইন করতে হবে, সেটা বলা আছে। সেকশন shall affect the right of a company to redeem any service under section 154. আবার পরবর্তী সেকশন বলছে সাবজেক্ট টু কনফার্মেশন অফ দ্য কোর্ট। আপনার শেয়ার আপনি রিডাকশন করতে পারবেন, সেটা কোর্টের কনফার্মেশনের মাধ্যমে। Subject to confirmation by the court, company limited by share, which so authorized by its articles, may be special regulation reduce its share capital in any way, and in particular the company may as part of the general power. আমাদের স্পেশাল রেগুলেশন লাগবে, স্পেশাল রেগুলেশন লাগবে, এবং এই স্পেশাল রেগুলেশনের মাধ্যমে আর্টিকেলস অ্যাসোসিয়েশনে বলা থাকতে হবে যে স্পেশাল রেগুলেশনের মাধ্যমে তাদেরকে অথরাইজ করা যায় আপনার শেয়ার মানে রিডাকশন করার জন্য, এবং সেইটা আপনার আরজিএসসি থেকে এবং পরবর্তীতে এটা কোর্টের মাধ্যমে, কোর্টের কনফার্মেশনের মাধ্যমে আপনি কি করতে পারবেন, শেয়ার ক্যাপিটাল
কমাইতে পারবেন। তাহলে শেয়ার ক্যাপিটাল রিডাকশন করার জন্য আপনার স্পেশাল রেজুলেশন লাগবে, আপনার আর্টিকেলসে আপনার সেটা অথরাইজ থাকতে হবে, এবং সেই ক্ষেত্রে আবার আপনার কি করবে, কোর্টের পারমিশন নিবে, কোর্ট পর্যন্ত আপনি যাইতে হবে। কোর্ট যখন আপনাকে কনফার্মেশন দিবে, হ্যাঁ ইউ ক্যান রিডাক্ট ইউজ ক্যাপিটাল। Extinguish or reduce the liability of any of its shares in respect of an share capital not paid up, either with or without extinguishing or reducing liability on any of its shares, cancel any paid up share capital which is lost or presented by the available assets, either or without extinguishing or reducing liability on any of the shares, pay off any paid up share capital which is in excess of the ones of the company, so far as is necessary, alter this memorandum by reducing the amount of share capital or of its shares accordingly. A special regulation under this section is in this act called as a regulation or reducing share capital. তারপর বলা আছে আপনার কি হবে, তারপর কনফার্মেশন অফ কোর্ট থেকে অর্ডার নিতে হবে। Where a company has passed a special resolution for reducing share capital, it shall apply by petition to the court for an order confirming the reduction. ঠিক আছে, তাহলে আমাদের এখন আমরা যেটা আলোচনা করতেছিলাম এখান থেকে এই পয়েন্টগুলো আমরা কোম্পানি অ্যাক্ট থেকে আগামী নেক্সট ক্লাসে আমরা এগুলো আলোচনা করবো, সরাসরি অ্যাক্ট থেকে আমরা করবো। এখানে দেখা গেছে বিচ্ছিন্নভাবে আসছে, এক জায়গায় রেজিস্ট্রেশন আনলাম, এই করলাম, একটা সেকশন আনলাম, পরবর্তীতে আসলো, এটা আমার মনে হয় বিচ্ছিন্নভাবে আলোচনা করবো না, আমি ওখান থেকে করবো। ঠিক আছে, এখন আমাদের যেটা কাজ হচ্ছে, আমরা এখান থেকে একটা জিনিস ভালো করে জানলাম, সেটা হচ্ছে হাউ উই রিডাকশন অফ আওয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল রিডাকশন ক্ষেত্রে করতে ঠিক আছে, বলেন। হ্যাঁ স্যার, আমাদের রিডাকশনের ক্ষেত্রে বেশি রুলস থাকে নাকি শেয়ার ক্যাপিটাল বাড়ানোর ক্ষেত্রে বেশি রেস্ট্রিকশন? রুলস নাই, বাড়ানোর ক্ষেত্রে তো রুলস লাগে না। শেয়ার ক্যাপিটাল আপনি ইচ্ছা করলে বাড়াইতে পারবেন। ঠিক আছে, আপনি যদি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে আপনার আরজিএসটিতে অ্যাপ্লাই করলে কি এর মাধ্যমে আপনি শেয়ার ক্যাপিটাল বাড়াইতে পারবেন। এক্সপানশন করা সহজ, কিন্তু রিডাকশন করা অনেক কঠিন। রিডাকশন করতে গেলে কি হবে, আপনার কোর্টের কনফার্মেশন লাগবে, কোর্ট পর্যন্ত যেতে হবে, স্পেসিফিক রিজন দাঁড় করাইতে হবে, স্পেশাল রেগুলেশন পাস করাইতে হবে। ঠিক আছে, আমরা পরবর্তীতে দেখব বাড়ানোর জন্য স্পেশাল রেগুলেশন কাকে বলা হয়। বাড়ানোর জন্য হ্যাঁ, কার পারমিশন নিতে হবে বললেন? কোর্ট। হ্যাঁ, রিডাকশনের জন্য কোর্ট। হ্যাঁ, আর শেয়ার বাড়ানোর জন্য আপনার যদি মেমোরেন্ডামে থাকে আর্টিকেল স্পেসিফিকেশনে আছে, মেমোরেন্ডামের মাধ্যমে আপনি ইজিলি আপনি অথরাইজ পর্যন্ত আপনি বাড়াইতে পারবেন। ঠিক আছে, অথরাইজের পরে যখন আরো বেশি বাড়াইতে যাবেন, আপনার অথরাইজ ক্যাপিটাল 5,000 কোটি, আপনি হচ্ছে পেড আপ ক্যাপিটাল 2,000 কোটি, তাহলে আপনি 5,000 কোটি পর্যন্ত ডে বাই ডেতে পেড আপ ক্যাপিটাল করতে পারবেন। কিন্তু যদি অথরাইজ ক্যাপিটাল আপনি যেটা তার চেয়েও বেশি বাড়াতে চান, তাহলে আরজিএসটি থেকে তার থেকে বাড়তির জন্য একটা অ্যাপ্লিকেশন দিলে তারা আপনাকে কনফার্ম করে দিবে। স্যার আরজেসি এর মিনিংটা কি, এটা অ্যাব্রিভিয়েশনটা কি স্যার? রেজিস্টার্ড অফ জয়েন্ট স্টক কোম্পানি। ও স্যার, আচ্ছা, জয়েন্ট স্টক কোম্পানি যে রেজিস্ট্রেশন যারা দেয়। তাহলে আমরা রিডাকশন কাটে কি কি বললাম, রিডাকশন করতে গেলে কি করতে হবে? এটা বেশি লং স্যার। হ্যাঁ, রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল লং স্যার। শর্টকাট বলেন, লং বলা দরকার নেই। নিচে এই কথাগুলো বলেন, এই 5টা পয়েন্টগুলো বলেন এখানে আর কি। অর্থাৎ এই যে কোর্টের ক্ষেত্রে সাবজেক্ট টু কনফার্মেশন বাই দ্য কোর্ট, কোম্পানি লিমিটেড বাই শেয়ার ইজ সো অথরাইজড বাই আর্টিকেল মে বাই স্পেশাল রেগুলেশন রিডিউস ইটস শেয়ার ক্যাপিটাল। আগে আপনার কোর্টের মাধ্যমে আপনার কনফার্মেশনের পরে সে একটা স্পেশাল রেগুলেশন করবে। হ্যাঁ, ইন এ পার্টিকুলার কোম্পানি মে ইন দ্য জেনারেল পাওয়ার গুলো কি করবে, সে তার কিছু জন্য করবে রেগুলেশন, যে তারা একটা রিডিউস করতে যাচ্ছে, এক্সটিংগুইশ অর রিডিউস দ্য লায়াবিলিটি অন এনি অফ ইটস শেয়ার। ঠিক আছে, হ্যাঁ, ইন রেসপেক্ট অফ শেয়ার ক্যাপিটাল নট পেড আপ, যে পরিমাণ পেড আপ হয় না সেটা কমাই ফেলবে, এটা একটা হতে পারে। অথবা either with or without extinguishing or reducing liability on any of the shares, cancel any paid up share capital which is lost or is presented by the available asset,
এমন হতে পারে যারা পেড আপ শেয়ার ক্যাপিটাল আছে সেগুলোও আপনার ক্যান্সেল করতে পারে। হ্যাঁ, either or with or without distinguishing or reducing liability on any of its shares base of any paid up share capital which is in excess of the wants of the company যা চাচ্ছে তার চেয়ে বেশি হয়ে গেছে সেগুলো তারা বাদ দিতে পারে। So far as is necessary alter this memorandum, এবং এমন হতে পারে তার মেমোরেন্ডাম গুলো কি করতে হতে পারে, অল্টার করতে হতে পারে বাই রিডিউসিং দ্য অ্যামাউন্ট, কারণ তার মেমোরেন্ডামে এই শেয়ার ক্যাপিটাল যে রিডিউস করতে হবে এবং কিভাবে রিডিউস করতে হবে সে কথা উল্লেখ নাই, সেক্ষেত্রে তার নতুন করে মেমোরেন্ডাম করতে হতে পারে। এইটা হইলো পন্থাগুলা। দেন বলছে স্পেশাল রেজুলেশন পাস করতে হবে। তারপর বলা আছে স্পেশাল রেজুলেশন পাস করার পরে আপনার কি করতে হবে, কোর্টে এটার জন্য কনফার্মেশন নিতে হবে, কোর্টে কনফার্মেশন নিতে হবে। এই হলো কথাবার্তা, এগুলো আমরা নেক্সট আমরা পড়বো। এখানে তারপর বলা আছে আপনার প্রমোটার বলতে কি বোঝায়, প্রমোটার প্রমোটার এটা কি, এটা মানে বাংলাটা কি? প্রমোটার, প্রমোটার মানে কি, যে আপনাকে কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যে এটাকে প্রথম আপনাকে প্রমোশন দিচ্ছে, আপনাকে উৎসাহ যারা যোগান দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে প্রমোটার। প্রমোটার মানে আপনাকে যারা প্রথম যারা উৎসাহ যোগাইছে তাদেরকে বলা হচ্ছে প্রমোটার। প্রমোটাররা প্রথম conceived an idea for setting up a particular business at a given place and perform various formalities required for starting a company. Promoter হচ্ছে conceived an idea for setting up a particular business at a given place and performing various formalities required for starting a company. প্রমোটাররা কি করে, শুরুতেই একটা আইডিয়া তৈরি করে আমি একটা এরকম একটা বিজনেস দিব, এবং সেটার জন্য কোথায় দিব, কোন প্লেসে দিব, এবং সেটার যে ফর্মালিটি গুলা তারাই প্রমোটাররা কি করে কোম্পানি স্টার্ট করার জন্য সব ফর্মালিটি তারা কমপ্লিট করে। প্রমোটার মে বি an individual, firm, association of persons or a company. A person who assists a promoter in completing various legal formalities are professional like counsel, solicitor, accountant, etc. and not promoter. মানে প্রমোটাররা তো একা পারে না, সে লিগ্যাল ফর্মালিটির জন্য অনেকগুলো প্রফেশনাল কাজ মানে দিয়ে করে, হ্যাঁ, হেল্প নেন, সেটা এরকম বলা হয় কাউন্সিল বলা হয়, সলিসিটর বলা হয়, অ্যাকাউন্টেন্ট বলা হয়, অথবা যারা প্রমোটার না এরকম অন্য আরো অনেক কিছু নিতে পারে। তাহলে প্রমোটার বলতে আমরা বুঝছি হচ্ছে যিনি আইডিয়া তৈরি করেন এবং যিনি কোম্পানি কোন স্থানে প্লেস করবে সেই স্থানটা প্লেস করেন এবং যা যা ফর্মালিটি দরকার স্টার্ট করার জন্য সব ফর্মালিটি কমপ্লিট করেন, তাদেরকে বলা হচ্ছে। দেন আমরা বলছি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন কি? মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন ইজ এ লিগ্যাল ডকুমেন্ট, লিগ্যাল ডকুমেন্ট prepared in the formation and registration process of the limited liability company to define its relationship with shareholders. Memorandum of Association হচ্ছে একটা লিগ্যাল ডকুমেন্ট যেগুলা একটা কোম্পানি ফরমেশনের জন্য, রেজিস্ট্রেশন প্রসেসের জন্য তৈরি করা হয়, হ্যাঁ, অফ এ লিমিটেড লাইবিলিটি কোম্পানি টু ডিফাইন ইটস রিলেশনশিপ উইথ শেয়ারহোল্ডার। এবং এটা লিমিটেড লাইবিলিটি কোম্পানির ক্ষেত্রে সেক্ষেত্রে এটা একটা ডিফাইন করে দেয় যে শেয়ারহোল্ডারদের সাথে তাদের রিলেশনশিপ কি রকম। The memorandum of association is accessible to the public and describes the company's name, physical address of registered office, name of the shareholders and distribution of shares. Memorandum of association আপনার পাবলিককে অ্যাক্সেসিবল করা হবে এবং তাদের কোম্পানির নাম কি হবে, ফিজিক্যাল অ্যাড্রেস কি, কোম্পানির রেজিস্টার্ড অফিস কোথায়, তাদের কোম্পানির শেয়ার নেম, সব শেয়ারহোল্ডারদের নাম, কারা কারা শেয়ারহোল্ডার, এইগুলা এবং শেয়ারগুলো দিয়ে ডিস্ট্রিবিউশন হবে, সব প্রসেসগুলো এখানে কি করা থাকে মেনলি উল্লেখ করা থাকে। তাহলে এটা হচ্ছে লিগ্যাল ডকুমেন্ট। কোম্পানি ফরমেশন করতে হলে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন প্রথমেই লাগবে। দেন বলা হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন কি কি থাকে। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন থাকে নেম ক্লজ, এইগুলা আমাদের জানতে হবে। নেম ক্লজ থাকে প্রথমে, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এই ক্লজটা দিতেই হবে। আপনার কোম্পানির নাম কি সেই নামটা দিতে হবে। পাবলিক কোম্পানির ক্ষেত্রে লাস্টে আপনার লিমিটেড শব্দটা ইউজ করা হয়। প্রাইভেট লিমিটেড ক্ষেত্রে হ্যাঁ আপনার এই কোম্পানি মাস্ট হ্যাভ ওয়ার্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি, তার ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানিটা লিখতে হয়। এটা হচ্ছে নেম ক্লজ, যে নামই ইউজ করেন সাথে এইগুলা লিখতে হবে।
রেজিস্টার্ড অফিস ক্লজ, এখানে রেজিস্টার্ড অফিসের অ্যাড্রেস থাকবে। তারপর হচ্ছে আপনি এই যে কোম্পানিটা আপনি তৈরি করলেন, সেই কোম্পানির অবজেক্টটা কি, সেই অবজেক্ট স্পেসিফাই করতে হবে। দেন বলা হচ্ছে লাইবিলিটি ক্লজ, আপনার এই কোম্পানির লাইবিলিটিটা কি, লাইবিলিটি আনলিমিটেড অর লিমিটেড, ঠিক আছে। তারপর লাইবিলিটি ক্লজে শুধু লিমিটেড বললেই হবে না, লাইবিলিটি লিমিটেড বাই গ্যারান্টি অর লিমিটেড বাই শেয়ার, সেই কথাটা উল্লেখ করতে হবে। তাহলে এটা লাইবিলিটি কিরকম হবে, লিমিটেড অর আনলিমিটেড, সেই কথাগুলো উল্লেখ করতে হবে। তারপর বলা হচ্ছে ক্যাপিটাল ক্লজ, মেমোরিয়াল ক্যাপিটাল ক্লজটা একটা দেওয়া থাকে, সেটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল থাকবে, সেই শেয়ার ক্যাপিটালটা কোথা থেকে আসবে, এটা অথরাইজ ক্যাপিটাল কত হবে, এটা শেয়ার যে নাম্বার অফ শেয়ার থাকবে, সেই শেয়ার দিয়ে অথরাইজ ক্যাপিটাল ভাগ করা থাকবে, ফিক্সড অ্যামাউন্ট হবে কত পার শেয়ারে, সেই কথাগুলো উল্লেখ করে দেবে। তারপর এখানে আপনার মেমোরিয়াল ক্লিয়ারলি স্পেসিফাই দ্য ডিজায়ার অফ দ্য সাবস্ক্রাইবার, এখানে কাদেরকে আপনি সাবস্ক্রাইব করবেন, ফর্ম কোম্পানি তৈরি করার জন্য সেখানে উল্লেখ করা থাকবে। লাস্ট এখন আরেকটা হচ্ছে যেমন 1% কোম্পানি, অনেকটা মেমোরেন্ডাম ওয়ান পার্সেন্ট কোম্পানি যে থাকে, আমরা আপনাকে 1% যে অ্যামেন্ডমেন্ট গুলা তাহলে এই হলো আপনার মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের ক্লজ। তাহলে আমরা কন্টেন্ট অফ মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন বলতে আমরা কি বুঝি, প্রমোটার কি, এই পর্যন্ত আমরা থাকবো। নেক্সট ক্লাস আমরা একদিন বলেন প্রমোটার বলতে কি বুঝছি? বিজনেসের প্রথম সময়ে যিনি বিজনেস আইডিয়াটা দেয়, কিভাবে বিজনেসটাকে ফর্ম করা যায়, কোথা থেকে শুরু করা যাবে, এই ধরনের স্টার্টিং যে আইডিয়াটা দেয়, এন্টারপ্রিনারের মতো আর কি স্যার, যারা উদ্যোক্তার মতো, এরকম কিছু হচ্ছে প্রমোটার। আইডিয়া দিলেই হবে না, আইডিয়ার সাথে কি করতে হবে, মানে ব্যবসাটা কোন জায়গায় মানে স্থাপন করবে সেটা জন্য আইডিয়া দেয়, যেই ফর্মালিটিস করার জন্য যা যা করা দরকার সে সবগুলো তারা তৈরি করে স্টার্ট করার জন্য, তাদের কি বলা হচ্ছে, আইডিয়া দিলেই হবে না, ঠিক আছে। অর্ধেকটা বলছে, বাকি অর্ধেকটাও করতে হবে। থ্যাংক ইউ। আরেকজন বলেন প্রমোটার বলতে আমরা কি বুঝছি? A promoter who provide idea and setting up a particular business at a given place and perform various formalities and assist the promoter in completing various legal formalities. Thank you. এতটুকু পর্যন্ত শেষ। ফর্মালিটিস রিকোয়ার্ড করছে ফর স্টার্টিং এ কোম্পানি। আরেকজন বলেন প্রমোটার বলতে আমরা কি বুঝছি? একজন প্রমোটার হচ্ছেন যিনি কোম্পানি স্টার্ট করার জন্য সকল আইডিয়া দিবে, প্লেস ঠিক করবে এবং কোম্পানি তৈরি স্টার্ট করার পুরো পর্যন্ত সকল ফর্মালিটি তিনি মেনটেন করবেন। তারপর বলা হচ্ছে যে প্রমোটার কারা হতে পারেন? প্রমোটার একজন হতে পারেন ইন্ডিভিজুয়াল, ব্যক্তি হতে পারে, ফার্ম হতে পারে, অ্যাসোসিয়েশন হতে পারে, পার্সন হতে পারে, একটা কোম্পানি হতে পারে। মানে আমরা যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী যেগুলো বলা আছে, ইন্ডিভিজুয়াল একটা পার্সন, সেও পার্সন, ফার্মও একটা আছে আলাদা একটা সত্তা, অ্যাসোসিয়েশন অফ পার্সন কয়েকজন মিলে যদি একটা পার্সন কাজ করে, অথবা কোনো কোম্পানিও কি হতে পারে, একটা নিজেও একটা প্রমোটার হতে পারে। তাহলে এই প্রমোটারকে কি করে, বিভিন্ন লিগেল ফর্মালিটির জন্য বিভিন্ন প্রফেশনালদেরকে কি করতে পারা হয়, প্রমোটার সাহায্য, অনেকেরই সাহায্য, ঠিক আছে। সেই সাহায্য নিয়ে তাদেরকে বলা হচ্ছে, অনেকে বলা হচ্ছে তাদের নাম বলছে কাউন্সিল, সলিসিটর, অ্যাকাউন্টেন্ট এটসেট্রা, হ্যাঁ। এবং নট প্রমোটার, অনেকে আছে প্রমোটার না, সেই কাজটা আইডিয়া তৈরি করে দিচ্ছে। মনে করেন আপনার ফ্রেন্ড, আপনি একটা আইডিয়া তৈরি করলো, সেই সব কাজটা 5জন ফ্রেন্ড মিলে বিজনেস করলো, 3 জনে সব আইডিয়া করলো, 3 জনে সবকিছু কাজটা কমপ্লিট করলো, 2 জনের সাথে আছে, পরবর্তীতে 2 জনে কি এখানে মালিকানা নিজে বিজনেস করছে। তাহলে 3 জন হলো প্রমোটার আর বাকি 2 জন হচ্ছে কি নন প্রমোটার। ক্লিয়ার? দেন একজন বলেন মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন বলতে ডেফিনেশনটা কি, মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন কি?
মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন A memorandum of association is legal document prepared in formulation and registration process of a limited liabilities company. আসলে কোম্পানি বলতে লিমিটেড লাইবিলিটি কোম্পানিকে বোঝানো হয়। ইন জেনারেল কোম্পানি বলতে লিমিটেড লাইবিলিটি কোম্পানিকে বোঝানো হয়। এই জন্য আসলে ডেফিনিশন হয় লিমিটেড লাইবিলিটি কোম্পানি মেমোরেন্ডাম। হ্যাঁ, তাহলে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন হচ্ছে একটা লিগ্যাল ডকুমেন্ট যেটা তৈরি করতে হয় কিসের জন্য? ইন দ্য ফরমেশন এন্ড রেজিস্ট্রেশন প্রসেস। কোনো কিছু গঠন করার জন্য এবং রেজিস্ট্রেশন প্রসেসে কাজ করার জন্য একটা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন তৈরি করতে হয় এবং এর মাধ্যমে কি করা হয়, শেয়ার হোল্ডারদেরকে সাথে রিলেশনশিপ কি সেই কথাগুলো উল্লেখ করে দেওয়া হয়। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে পাবলিকটা এখানে সহজে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন ঢুকতে পারে, দেখতে পারে। হ্যাঁ, কোম্পানি কি এবং সেখানে কি থাকে, কোম্পানির নাম থাকে, ফিজিক্যাল অ্যাড্রেস থাকে। হ্যাঁ, ফিজিক্যাল রেজিস্টার্ড অ্যাড্রেস, অফিস কোথায় হবে, শেয়ার হোল্ডার কার্ডের নাম দেওয়া থাকে এবং সেই শেয়ার হোল্ডারদেরকে ডিস্ট্রিবিউশন শেয়ার কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেই কথাগুলো উল্লেখ করা হয়। দিস ইজ কল্ড মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের ডেফিনিশন। আরেকজন বলেন মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বলতে কি বুঝি? Memorandum of association is a legal document prepared by the corporation and registered office of limited liability company to define its relationship with shareholders. Sir, a memorandum of association is a legal document where they mention formation and registration process of a limited liability company to define its relation with shareholders. Okay, thank you. আরেকজন বলেন যে কন্টেন্ট অফ মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন তৈরি করবো, ঠিক আছে, প্রিপেয়ার করে তৈরি করে। হ্যাঁ, কি এই তৈরিতে কি কি থাকে, কন্টেন্ট গুলা কি কি? এট ফার্স্ট স্যার নেম ক্লজ থাকবে। হ্যাঁ, নেম ক্লজ কোম্পানির কি নাম হবে, সেই ক্ষেত্রে যদি লিমিটেড হয় তাহলে নামের শেষে অবশ্যই লিমিটেড। হ্যাঁ, নেক্সট আমরা এটা আলোচনা করব। আর এখন শুধু ক্লজ গুলো বলেন, নেম ক্লজ, তারপর রেজিস্ট্রেশন অফিস ক্লজ, অবজেক্ট ক্লজ, লায়াবিলিটি ক্লজ, ক্যাপিটাল ক্লজ। অবজেক্ট কি সেটা থাকবে, লায়াবিলিটি ক্লজ থাকবে, ক্যাপিটাল ক্লজ থাকবে, অ্যাসোসিয়েশন ক্লজ থাকবে, অ্যাসোসিয়েশন ক্লজ থাকবে। এই কোম্পানির দরকার নেই, আমরা ছয়টা কথা থাকবে এখানে। হ্যাঁ, ঠিক 6টা ক্লজ থাকে। যে ক্লজটা হচ্ছে, প্রথম ক্লজ হচ্ছে বলেন নেম ক্লজ, রিলেশন অফিস ক্লজ, অবজেক্ট ক্লজ, তারপর হচ্ছে ক্যাপিটাল ক্লজ। থ্যাংক ইউ। আরেকজন বলেন নেক্সট ক্লাসে দেখতে হবে। প্রথম হচ্ছে নেম ক্লজ। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের ক্লজ গুলো কি কি, কন্টেন্ট গুলো কি কি? Name clause, registered office clause, capital clause, object clause, association clause. লাইবিলিটি ক্লজ। লাইবিলিটি ক্লজ। হ্যাঁ, লিমিটেড লাইবিলিটি অথবা আনলিমিটেড লাইবিলিটি কথা লিখতে হবে। স্যার ওটা বলতে হবে স্যার, ফর 1% বলতে হবে স্যার। না, 1% বলতে হবে না। তাহলে এই ছিল মোটামুটি আমাদের ইয়ে। তারপরে নেক্সট ক্লাস আমরা এগুলো দেখবো। একটু বলেন তো, না দেখে কে পারবেন, একদম মুখস্থ সুন্দর করে বলেন। কন্টেন্ট অফ মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। নেম ক্লজ, রেজিস্টার অফিস ক্লজ, আপনি বলেন, আরেকজন বলেন। কন্টেন্ট অফ মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। নাম থাকবে, রেজিস্ট্রেশন অফিস থাকবে, উদ্দেশ্য কি এবং লায়াবিলিটি কেমন হবে এবং ক্যাপিটাল মূলধন কেমন থাকবে, অ্যাসোসিয়েশন ক্লজ। নেক্সট। ওকে, থ্যাংক ইউ। ইংলিশে বলেন, একদিন ইংলিশে বলেন, বাংলা না বলে। হ্যাঁ, নেম ক্লজ, রেজিস্ট্রেশন অফিস ক্লজ, অবজেক্ট ক্লজ, লায়াবিলিটি ক্লজ। রেজিস্টার্ড অফিস ক্লজ, রেজিস্টার্ড অফিস ক্লজ। অর্থাৎ স্যার কর্পোরেট অফিসটা যেখানে হবে ওই অ্যাড্রেসটাই হবে স্যার রেজিস্টার অফিস। হ্যাঁ, ওকে স্যার। অবজেক্ট ক্লজ, লায়াবিলিটি ক্লজ এন্ড ক্যাপিটাল ক্লজ। থ্যাংক ইউ। অ্যাসোসিয়েশন ক্লজ, অ্যাসোসিয়েশন ক্লজ বাদ দিতে না।
নেক্সট তাহলে আমাদের আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন গুলা আমরা 2-3 মিনিট আমরা অন্য পড়াশোনার বাইরে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমরা শেষ করবো এটা। আর কোনো কোশ্চেন আছে? স্যার ক্লাসের বাইরে একটা কোশ্চেন আছে। বলেন বলেন। আমরা যে বয়েডেবল আর বয়েড কন্ট্যাক্ট, বয়েডেবল কন্ট্যাক্ট, এই বয়েডেবলটা স্যার একটু এটা তো ক্লাসের ভিতরে বলছেন, ক্লাসের বাইরে পড়াশোনা করাবো না তো, পড়াশোনা বাদ দিন। ও আচ্ছা, না স্যার কোনো জানা বা শোনার কোনো দরকার থাকলে বলতে পারেন, পড়াশোনার কিছু জানা না। স্যার কোম্পানি একটা অ্যামেন্ডমেন্ট কি সংসদে পাস হয়ে গেছে নতুনটা? কোম্পানি অ্যামেন্ডমেন্ট সংসদে পাস হয়েছে, ওই গ্যাজেট আকারে বেরিয়েছে। আমি আপনাদেরকে নেক্সট ক্লাস দিব। স্যার একটু যৌথ মূলধনী কোম্পানিটা স্যার একটু কিরকম একটু বললে। যৌথ মূলধনী কোম্পানি আবার কি? জয়েন্ট স্টক কোম্পানি, ঠিক আছে? যৌথ মূলধনী ইংলিশ কি? জয়েন্ট স্টক। জয়েন্ট স্টক কোম্পানি। জয়েন্ট স্টক কোম্পানি কি? এই যে কোম্পানি যেগুলো আছে সেগুলো জয়েন্ট স্টক কোম্পানি, যেগুলো জয়েন্ট স্টক কোম্পানি থেকে রেজিস্টার হয়েছে সেগুলো জয়েন্ট স্টক কোম্পানি। লিমিটেড হতে পারে, আনলিমিটেড হতে পারে, ঠিক আছে? প্রাইভেট কোম্পানি হতে পারে, পাবলিক কোম্পানি হতে পারে। হ্যাঁ, তাহলে যেগুলো প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি, কোম্পানি রেজিস্টার, এগুলোকে বলা হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানি। এগুলো আমরা ইন্টারভিউতে পড়াই, এখন এগুলো পড়া নাই। স্যার আরেকটা হচ্ছে কি, আমাদের এই মাসের মধ্যে যদি ক্লাস শেষ হয়ে যায় তাহলে আমরা জানুয়ারি মাস হাতে পাই দিচ্ছি, ফেব্রুয়ারি মাসে এক্সাম, এরকম স্যার আশা করা যায়। স্যার পরীক্ষা স্যার হবে স্যার? মানে কি পরীক্ষা হবে না? পরীক্ষা না হলে আমাদের দাম কি? আপনি যে পড়তেছেন আপনার কোনো দাম আছে? স্যার এখনো স্যার বই স্যার শেষ হয়নি স্যার। পরীক্ষা পড়া শেষ হইলে পড়া শেষ করেন ক্লাস। হ্যাঁ, আমি একটা জিনিস বুঝি না, আপনারা অনেকেই এখানে অ্যাটেন্ড থাকেন কিন্তু কোশ্চেন কনভারসেশনে খুব কম। এটা কারণটা কি? ঘুরে ঘুরে এই 8-10 জন। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দিব। একটু পরে সময় তো শেষের দিক স্যার। সময় শেষ, তুমি তো নাই, তাহলে আসি স্যার, অন্য কাজে করি। আপনাদের অ্যাটেন্ডেন্স দিন স্যার। কিসের অ্যাটেন্ডেন্স যাও তুমি? ছাত্রদের অ্যাটেন্ডেন্স দিতে হয়তো স্যার। এই তো দিবাই, এগুলা দেওয়া বিলে কি আমাদের শিক্ষক নিবা না? কত কাজ করবো স্যার, এই কাজ আমরা ভাগ করে পড়ে গেছি তো, ভাগ এই জন্য আপনাকে স্মরণ করা হয় নাকি স্যার? ভাগ হয়ে গেছি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের একটু খোঁজখবর রাখবো আমরা। না স্যার, অবশ্যই স্যার, অবশ্যই স্যার, ঠিক আছে। তাহলে কারো আর কোনো কোশ্চেন আছে? দেখেন আমরা তাহলে এক মিনিটের ভিতরে শেষ করে দিবেন, অসুবিধা নেই। আমরা এক মিনিট দেখি আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? কিছুদিন আগে যে পরীক্ষা হলো স্যার, হ্যাঁ স্যার কিছুদিন আগে যে পরীক্ষা হলো, এই পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত তার আমাদের পরীক্ষা হচ্ছে না? না না না, পরীক্ষা রেজাল্ট পরে হবে। রেজাল্ট হওয়ার মিনিমাম মনে করেন 20-25 দিন পরে। স্যার আমার তো ইমেলে আসে না, তাইলে আমার অ্যাটেন্ডেন্স কেমনে দিবে? স্যার আমাদের পরীক্ষা কবে হতে পারে? স্যার আমার কোনো ইমেল আসে না ক্লাসের জন্য, আমি বন্ধু ইমেলে ক্লাস করি, তাহলে আমার অ্যাটেন্ডেন্স আপনি আপনার ক্লাস যদি আপনি ইমেল না আসে, আপনি অফিসে যোগাযোগ করেন না কেন? এটা তো আমার সাথে কথা বলে কাজ হবে না। এটা যারা ওই যে এখন বললো অ্যাটেন্ডেন্স দিচ্ছে, রেজিস্টার অফিসে আপনি যোগাযোগ করবেন, আপনি অফিসে অ্যাড্রেস দিবেন। স্যার পরীক্ষা স্যার পরীক্ষা স্যার এমনি কোন মাসে হতো না স্যার? এখন তো বই দেন স্যার। আমরা জানি না, এটা অফিশিয়াল ব্যাপার। আপনার পরীক্ষা বললাম যে এক্সামের রেজাল্ট দিবে, রেজাল্ট দেওয়ার 15 দিন পরে হবে। আর রেজাল্ট কতদিন পরে দিতে পারবে এটা তাড়াতাড়ি ব্যাপার। এখন স্যার মানে স্যার বইয়ের অর্ধেক শেষ হয়নি স্যার। বই শেষ হয় না কেমন? আমরা তো শেষ করে দিচ্ছি। আজকে কত ক্লাস? 25তম ক্লাস, আর 4টা ক্লাস হবে আমার সাবজেক্টে করতে। স্যার প্রথম দিকে যেগুলো আছে মানে ধরতে পারি না স্যার। না ধরলে তো এটা তার দায়িত্ব ইনস্টিটিউশন নিবে না, আপনি না ধরলে। ঠিক আছে, ইনস্টিটিউট যতটুকু পারে ততটুকু আপনাকে সাহায্য করতেছে। আপনাদেরকে ইয়ার জন্য দেখা গেছে গত বছর যারা মানে সেশনের পরীক্ষা দিচ্ছে তাদেরকেও আপনার ক্লাস করা শুরু দিচ্ছে। আপনারা যদি না করেন তাহলে কি ইনস্টিটিউট কি করবে? আমি স্যার করেসপন্ডেন্স স্যার। অসুবিধা নাই, করেসপন্ডেন্স করতে সমস্যা নাই। আপনার ক্লাস করার তো সুযোগ আছে, করতেছেন, সমস্যা কি?
তো ঠিক আছে, নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। আপনার পড়াশোনা করেন, সময় আছে, 12-1 মাস পাবেন, সমস্যা নেই। হ্যাঁ,